वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू वीडियो। तो आज के आमी कोनो व्लॉग बनाচ্ছি না, আমি আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে। সেটা হচ্ছে কি আমার ডেলিভারি ভিডিও। তো এই ভিডিওতে আমি শেয়ার করব কি আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স কেমন ছিল, ডেলিভারির আগে আমাকে কি কি করতে হয়েছিল, ডেলিভারির পরে আমার কি কি প্রিকশনস নিতে হয়েছিল। অলসো তোমরা সবাই জানো যে আমার ডেলিভারি হয়েছিল কলকাতার নিউ টাউনে ভাগীরথী নিউটিয়াতে। তো সেখানে আমার এক্সপিরিয়েন্সেস কেমন ছিল অ্যান্ড ডেলিভারির পরে আমার কি কি কমপ্লিকেশনস হয়েছিল সব কিছুটা আমি এখানে শেয়ার করব। সো এই ভিডিওটাও খুবই হেল্পফুল হতে চলেছে যত এক্সপেক্টিং মাদার্স আছেন। আমি জানি আমার চ্যানেলে প্রচুর এরকম এক্সপেক্টিং মাদার্স আছে যারা খুবই ইন্টারেস্টেড টু নো কি কিভাবে ডেলিভারি আগে আর পরে নিজেকে প্রিকশনস নিতে হয়। তো চলো উইদাউট এনি ফার্দার এডু লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও অ্যান্ড আই হোপ তোমাদের আমার আজকের ভিডিওটা খুবই ভালো আর হেল্পফুল মনে হবে। তো এর আগে আমি আমার চ্যানেলে অলরেডি আমার কনসেপশন স্টোরি with PCOD and hyperthyroidism, my pregnancy video, my pregnancy story পুরোটাই শেয়ার করেছি। আর আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম কি আমার জাস্ট প্রেগনেন্সি স্টোরিটা আমি এখানে শেয়ার করছি, ডেলিভারি পার্টটা আমি পরের একটা ভিডিওতে শেয়ার করবো। তো সেটাই আজকে করতে চলেছি। তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে চেক করে নিও, আমি লিঙ্কসগুলো দিয়ে দেবো, তোমাদের জন্য ওগুলো খুবই হেল্পফুল হবে। তো চলো এবার শুরু করি আমার ডেলিভারি ভিডিও। তো ডেলিভারি ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলি, আমি আমার প্রেগনেন্সি ভিডিওতে বলেছিলাম কি আমার ডেলিভারি ডক্টর বলেই দিয়েছিল কি ওটা সি সেকশনই হবে, কারণ তার তিনটে রিজন ছিল। ফার্স্টলি আমার বেবির গলায় তিনটে এরকম কর্ড লুপ হয়ে গেছিল, ফেসেছিল, যেটা কর্ড ফাঁসে না বাচ্চার গলায়, এটা তিনটে এরকম ফেসেছিল। সেকেন্ডলি আমার বেবি ব্রিজ পজিশনে ছিল, মানে একদম লাস্টের দিকেও চলে এসেছিলাম, তাও বেবি কখনোই মানে নিজের পজিশন চেঞ্জই করতো না, মানে থ্রু আউট মাই প্রেগনেন্সি আমার বেবি একই পজিশনে থাকতো। তো সে কারণে আমার নর্মাল ডেলিভারি হওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। অ্যান্ড থার্ড আমাকে ডক্টর বলেছিল কি আমার বেবির সাইজ অনেকটাই বেশি বেড়ে গেছে, মানে নট ইন টার্মস অফ ওয়েটটা আমি অতটা জানি না, বাট ইন টার্মস অফ লেন্থ একটু বেড়ে গেছে। মেবি বিকজ আমার হাজব্যান্ড অ্যান্ড ওদের ফ্যামিলিতে সবাই খুব লম্বা লম্বা, তাই হয়তো হয়েছে, সেটা জানি না। বা যাই হোক, তো ওর লেন্থটা অনেকটা বেড়ে গেছিলো। অ্যান্ড সেই কারণে ডক্টর বলছিল কি তোমার খুব তাড়াতাড়ি ওয়াটার ব্রেক হয়ে যেতে পারে, একটা খুবই চান্স আছে, বা তোমার লেবার ইন্ডিউসও হয়ে যেতে পারে। তো সেই কারণে আমার একটা স্কেডিউলড সি সেকশনের ডেট করা হয়েছিল। তো আমার যখন ডেট স্কেডিউল করা হয় তো আমাকে আমার ডক্টর কিছু ইন্টারেস্টিং জিনিস বলে যেগুলো আই ডোন্ট নো বাকি কোনো গাইনোকোলজিস্ট ওর পেশেন্টকে বলে কিনা। আর এগুলো শুনে তো আমরা সবাই খুবই অবাক হয়েছে যে আমাকে ডক্টর এই জিনিসগুলো খেতে বলছে। তো তোমাদেরকে বলি কি হয়েছিল। এবার যখন আমি আমার লাস্ট ভিজিটে যাই ডক্টরের কাছে, তো ডক্টর আমাকে ডেটটা দেয়, ডেটটা দিয়ে বলে কি যেদিন তোমার সি সেকশন হবে সেদিন রাতে, তো তার আগের দিন রাতে তো তোমাকে দুটো ওষুধ খেতেই হয়, একটা গ্যাসের একটা পেট ক্লিয়ার করার। সেটা খাওয়ার পর আমার যেরকম সি সেকশনটা স্কেডিউল ছিল দুপুরের দিকে, ওই 2-3 নাগাদ স্কেডিউল ছিল। তো আমাকে হসপিটালে রিপোর্ট করতে বলেছিল সকাল 11টায়। তো আমাকে বলেছিল কি তুমি সকাল 5টার সময়, মানে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে প্রথমত কোনো বিস্কিট বা কেক জাতীয় কিছু একটা খেয়ে নেবে। তো আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম কি ওয়াও, মানে আসলে আমি না পুরো প্রেগনেন্সিতে এসব কিছুই খাইনি, মানে কেক বলো এসব কোনো জিনিসই আমি খাইনি। তো আমার ক্রেভিংস তো হতো, আমার প্রচন্ড ক্রেভিংস হতো, আমার খুব ইচ্ছে করতো এগুলো খেতে, বাট আমি খেতাম না, নিজেকে খুবই মানে আমি কন্ট্রোল করে 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 চলতাম। তো সে কারণে আমাকে যখন ডক্টর নিজের থেকে বললো কি না তুমি কেক খেয়ে নিও সকালে উঠে, তো আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। তো কেক খাওয়ার পর মানে সকাল 5টায় আমাকে বলেছে কেক খেতে, অ্যান্ড দেন সকাল 7টার সময় যেন আমাকে কি বলেছে খেতে, আমাকে বলেছিল 2 গ্লাস ভরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসবে। অ্যান্ড এটা শুনে তো আমি এত খুশি হয়ে যাই, মানে সি সেকশনের মানে ডেলিভারি হওয়ার ওইটার থেকেও বেশি আমার কাছে এটা এক্সাইটিং ছিল কি আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো। আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে। অ্যান্ড পুরো প্রেগনেন্সিতে আমি 1 গ্লাসও কোল্ড ড্রিঙ্কস খাইনি, পুরো প্রেগনেন্সিতে রোজ আমি শুধু কোকোনাট ওয়াটারই খেতাম। তো কোল্ড ড্রিঙ্কস যখন আমাকে বলছে খেতে, তখন আমি মানে এত এক্সাইটেড। তো আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে বলি তুমি আমার জন্য ফ্যানটা নিয়ে আসবে। আমি জানি না কেন আমার খুব মানে ওই অরেঞ্জ, মিরিন্ডা, ফ্যানটা এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ইচ্ছে করে। তো আমাকে বলা হয় কি তুমি সকাল 7টার সময় কোল্ড ড্রিঙ্কস খাবে
অ্যান্ড তারপর থেকে তুমি এক গ্লাস জল পর্যন্ত খাবে না, মানে হসপিটালে আসা অবধি বা সি সেকশন অবধি তুমি আর কিচ্ছু খাবে না। তো সেই মতো আমি রাতের বেলা ওষুধ খাই, খেয়ে আমার হাজব্যান্ড ভাবছিল কি হয়তো আমার রাতে ঘুম আসবে না, আমি হয়তো খুবই টেনশন করব, বা সেরকম কিছুই হয়নি। আমি ওষুধ খেয়েছি, খেয়ে আমার এত ঘুম পেয়েছে আমি কি ঘুমিয়ে পড়েছি, একদম মাস্ত ঘুমিয়েছি। ঘুমিয়ে টুমিয়ে উঠেছি, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ভোর 5টার সময় উঠেছি। উঠে আরামসে আমি বসে বসে কেক খেয়েছি, কেক বেক খেয়ে জল টল খেয়ে আবার ঘুমিয়েছি। আবার 7টার সময় উঠেছি, উঠে একদম আরামসে রেলিশ করে বসে বসে আমি 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। অ্যান্ড সে যে কি শান্তিটা না পেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়ে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই 9 মাস ধরে নিজেকে কন্ট্রোল করে করে, স্পেশালি ফর আ ফুডি লাইক মি, মানে কন্ট্রোল করাটা অনেকটাই বড় ব্যাপার। আমি জানি না তোমরা কেউ বুঝতে পারছো কিনা যে মানে আমার কাছে সেদিন ওই 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কসটা কি মানে কতই ভ্যালুয়েবল ছিল। সে যাই হোক, তারপরে তো কোল্ড ড্রিঙ্কস খেতে তারপরে আমি ফ্রেশন আপ হয়ে, সেদিন রাখি পূর্ণিমা ছিল, তো আমার ভাই এসছিল বাড়িতে, মা বাবা সবাই এসছিল, আমাকে সবাই হসপিটালে নিয়ে যাবে। তো তার আগে আমরা ওই রাখি পূর্ণিমাও সেলিব্রেট করে নিই সকাল সকাল। তারপরে সবাই মিলে আমরা হসপিটালে যাই। তো যাওয়ার আগের ফটোটা আমি এখানে দিয়ে দেবো। সবার মানে এত টেনশন সবার মুখে, আমি জানি না, আমি বুঝতে পারছিলাম না যে সবাই এত টেনশন কেন করছে। মানে আমার তো মনে হচ্ছে এটা একটা এক্সাইটিং ডে, মানে এত মাস ধরে যেটার অপেক্ষায় ছিলাম আমি, যে মানে বেবি হবে, এত প্রিপারেশন, এত কিছু। তো আজকে তো সেই দিনটা যেদিন বেবি সত্যি আসবে কোলে, মানে ফিজিক্যালি ধরতে পারবো। এতদিন তো ফিল করছি পেটের ভেতরে, হাতে তো ধরতে পারছি না। তো আজকে তো সেই দিনটা, কিন্তু সবাই এত টেনশনে, স্পেশালি আমার মা, বাবা আর আমার শ্বশুর মশাই, ওদের 3 জনের মুখটা মানে একদম গম্ভীর। সে যাই হোক, তো এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো খুব ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করেছি, কেন কি আমি জানতাম যে এই আমার সি সেকশন হবে, সার্জারি হবে, অ্যান্ড তারপরে এই চুল টুল ভেজানো মানে ওয়াশ করা একটু ডিফিকাল্ট হতে চলেছে, কেন কি স্টিচ থাকবে। তো আমি খুব মাস্ত ভাবে শ্যাম্পু ট্যাম্পু করে স্পা ক্রিম টিম লাগিয়ে গেছিলাম, লাগিয়ে একদম ঘুম থেকে উঠে তারপরে চুল স্ট্রেট ওয়েট সব কিছু করে একদম সেজে গুজে যাচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা তখন আমাকে দেখে ভাবছিলেন কি বাবা ওর এত এক্সাইটমেন্ট, সকাল সকাল মানে সি সেকশন যাচ্ছে, সার্জারিতে যাচ্ছে, কিন্তু ওর এত এক্সাইটমেন্ট। তো আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম, আমি এত খুশি। আমার মনে আছে আমি ইনস্টাগ্রামে একটা রিলও বানিয়েছিলাম, রিল বা কোনো স্টোরি টাইপের বানিয়েছিলাম, মানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম, আমার একটুও ভয় করছিল না। তারপরে তোমরা ফটো তুলে সবাই গেলাম, সবাই মানে ফার্স্টলি প্রথম দিকে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই, মা বাবা আমাকে হসপিটালে ড্রপ করতে যায়, কেন কি যেহেতু 11টায় রিপোর্টিং টাইম ছিল, অ্যান্ড আমার সি সেকশনটা 2:30 বোধহয়, মানে 2টো থেকে 3টের মধ্যে স্কেডিউল ছিল। তো সেই কারণে বাকিরা একটু পরেই আসবে বলে তো আমার মা বাবারা আমাকে ছাড়তে যায়। তো পুরোটা রাস্তায় আমার মা বাবা এতটা সিরিয়াস, মানে আমি তখন ভাবছি যে মানে আমার তো ডেলিভারি হতে চলেছে, এরকম সবাই বিহেভ করছে না, মানে আমার বিশাল একটা কোনো মেজর বোধহয় সার্জারি হতে চলেছে। আর সত্যি কথা বলতে আমার একটুও ভয় করছিল না, আমি খুবই এক্সাইটেড ছিলাম, মানে আমি জানি না আমার ভেতরে কি একটা কাজ করছিল, মানে আমি এত এক্সাইটেড। তারপরে আমরা যাই হোক ভাগীরথীতে পৌঁছালাম। এবার কি হলো, আমরা যখন আগে তুমি যখন ভাগীরথীতে ডিসাইড করবে কি তুমি ওখানেই ডেলিভারি করবে, তোমাকে 1 মাস আগের থেকে বুকিং করতে হয়, ঠিক আছে। এবার বুকিং এর টাইমে তোমাদেরকে বলেই দেওয়া হয় কি দেখো রুমস অ্যাভেলেবল, মানে ওখানে অনেক টাইপের রুমস থাকে, যেরকম সুইট থাকে, ডিলাক্স থাকে, 4 শেয়ারিং থাকে, তারপরে তোমার যেরকম জেনারেল অনেকজন মিলে শেয়ার করো যেটা জেনারেল ওয়ার্ড, ওটাও থাকে। তো আমাদেরকে বলেই দিয়েছিল কি তোমরা যেটা মানে প্রেফারেন্সটা তোমরা লিখে রাখবে, ওখানে এরকম 1-2 প্রেফারেন্স থাকে, কিন্তু তোমরা রুমসটা পাবে কি পাবে না ওটা অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে, কি সেদিন কটা পেশেন্ট আসছে, কটা ডেলিভারি হচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করছে। তো সেই জিনিসটা আমরা জানতাম, কিন্তু তাও আমাদেরকে বলা হয়েছিল কি তাও মানে ওয়ার্স্ট টু ওয়ার্স্ট কেসও তোমরা ডিলাক্স রুম তো পেয়ে যাবে, মানে আশা করছি কি পেয়ে যাবে। তো 1 মাস আগে সেটা বুকিং আমরা করেই গেছিলাম। তো যখন আমরা ওখানে পৌঁছাই, তো তখন আমরা জানতে পারি কি আমরা মানে সুইট তো পাবোই না, সুইটের আমি আশাও করিনি, কেন কি ওদের না সুইট বোধহয় বেশি নেই, 2-3টেই হবে। তো সেটা অবভিয়াসলি অকুপাইড থাকে, মানে মোস্ট কেসেসে ওটা অকুপাইড থাকে। তো আমি ভাবছিলাম কি ডিলাক্স তো পেয়ে যাব, কিন্তু ওখানে গিয়ে আমাকে বলা হয় কি তুমি আজকে ডিলাক্সও পাবে না। তো সেটা শুনে আমি ওখানে গিয়ে এত ফানি বিহেভ করেছি না,
তো ওটা শুনে না আমার একদম মানে যত এক্সাইটমেন্ট ছিল সব চলে গেছে। আমি না জানি না কেন আমি কিছুতেই না মানে রুম শেয়ারিং এ থাকতে চাইছিলাম না। আমি পুরো চাইছিলাম কি পুরোটা টাইমে আমি আমার হাজবেন্ডের সাথে রুমে থাকি। ওটা আমাকে একটু কনফিডেন্স দিচ্ছিল। ওই একা একা ওই 4 শেয়ারিং এ মানে উইদাউট ফ্যামিলি মেম্বার থাকাটা আমাকে খুব একটা কনফিডেন্স দিচ্ছিল না। তো আমি একদম ওখানে তখন রিজিড হয়ে গেছি কি তাহলে আমি আজকে ডেলিভারি করাবো না, আমার তো কোনো এমার্জেন্সি না, আমার আজকে না কালকে ডেলিভারি হলেও হবে। মানে ওরা তখন বলছিল কি আজকে রুম অ্যাভেলেবল নেই, যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো আজকে ম্যাক্সিমাম লোকজন সি সেকশন স্কেডিউল করেছে। তো আজকের দিনে মানে খুবই মানে ভীষণই ক্রাউডেড হয়েছিল হসপিটালটা, তো আজকে রুমস পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো আমি বলছি কি ঠিক আছে তাহলে কালকে তো রুমস পেয়ে যাবো, তো কালকে আমি করবো। তো আমার হাজবেন্ড তখন আমাকে বলছে তুমি না হসপিটালে অ্যাডমিট হতে এসছো, হ্যাঁ কোনো হোটেলে চেক ইন করতে আসোনি যে তুমি সুইট পাচ্ছ না তো তুমি এই রুমে যাবে না, তো ঠিক আছে আমি কালকে আসবো, আমি আজকে করবো না। আই ওয়াজ লাইক ওকে কি আর করবো না। আমার পুরো যত আমি এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম ডেলিভারিতে মানে ডেলিভারির জন্য পুরো এক্সাইটমেন্ট একদম জলে মিশে একাকার, মানে একদমই আমার এনার্জি জিরো হয়ে গেল। তো এরপরে তো তারপরে আমার হাজবেন্ড তারপরে আমার মাও ছিল কিছুক্ষণ আমার সাথে, তারপরে একটা নার্স সবাই মিলে আমাকে ওই 4 শেয়ারিং রুম দেওয়া হয়। তো 4 শেয়ারিং রুমের মধ্যে আমাকে ওখানে রাখা হয়। তো ভালো কথা, তো তোমাকে মানে সার্জারির আগে যেগুলো মানে প্রেপারেশন যেগুলো করতে আসে মানে তোমাকে শেভ করে দেবে, তারপরে অনেক কিছু করে টোরে দেয়, সেই জিনিসগুলো যখন গ্রুমিং করতে বোধহয় আসে, তো সেইগুলো যখন করতে আসে তো তখন কি হয় যেহেতু 4 শেয়ারিং ছিল, এবার মারা তো চলে গেছিল বাড়ি, আবার ওরা বাড়ি চলে গেছিল, ওরা আবার সেই সার্জারি টাইমে আসবে। আর আমার হাজবেন্ড বাইরে ওয়েট করছিল যেহেতু নার্স এসে আমাকে প্রিপেয়ার করছিল সার্জারির জন্য। তো ওরা তোমার পুরো নোক টোক কেটে দেবে, একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে দেবে, একদম ভালো করে তোমাকে মানে স্যানিটাইজ করে দেবে বলতে পারো। তো সে যাই হোক, যখন এটা হচ্ছে তখন কি হয়েছে আমার পাশের বেডে একজন ছিল যার মানে আগের দিন রাতে ডেলিভারি হয়েছে মানে সি সেকশন হয়েছে। তো সাডেনলি ওর শরীরটা খুব খারাপ করে আর ও খুব চেঁচামেচি করছে, মানে ওর শরীরটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। প্রচুর নার্স ওকে এসছে, ওকে কাম ডাউন করার চেষ্টা করছে, ও মানে রীতিমতো প্যানিক মোডে চলে গেছে আর ওর বিপিও ফ্লাকচুয়েট করছিল। তো ওটা শুনে না আমার একটু টেনশন হতে স্টার্ট করে কি মানে এক তো আমার বুঝতেই পারছো এনার্জিটা জিরো হয়ে গেছে 4 শেয়ারিং রুমে থাকবো এটা ভেবে, তারপরে যেরকমটা ভেবেছিলাম ওরকমটা হলো না। তারপরে একটা পেশেন্টকে যখন তুমি নিজের চোখে দেখছো যে এত সাফার করছে সি সেকশনের পর আর 1-2 ঘন্টার মধ্যে তোমার সি সেকশন, তো তুমি বুঝতে পারো তোমার মেন্টাল কন্ডিশন কি হতে পারে। তো তখন আমি না খুব মানে একটু টেনশনে পড়ে গেছিলাম, খুব বেশিও টেনশনে পড়ে যায়নি। আমার আসলে না তখন বেশি রাগ হচ্ছিল এটাই কি আমি ডিলাক্স রুমটা পেলাম না। তো এইসব যখন হচ্ছে আমাকে যখন নার্স যখন প্রিপেয়ার করছে তখন কি হয় আমার হাজবেন্ড একটু ফ্লোরে গিয়ে ঘুরে আসে। তো ফ্লোরে গিয়ে ঘুরতে গিয়ে দেখে কি একটা ডিলাক্স রুম ক্লিন হচ্ছে। তো সে তখন গিয়ে বলে অ্যাডমিনকে মানে তোমাদের রিসেপশনে যারা বসে থাকে যে ওখানে তো রুম খালি আছে, তোমরা কেন আমাকে রুম দিচ্ছ না। তো ওরা তখন না মানে আমরা পরে এটা বুঝতে পারি যে ওরা না কি করছিল মানে ভাগীরথী হসপিটালের ব্যাপারে আমি একটা কথা বলবো, ওখানে ডক্টরসরা খুবই ভালো। তোমার ডক্টর যদি ভালো হয় তাহলে তোমার কোনো টেনশন নেই, ওখানে স্টাফও খুবই ভালো, বাট অ্যাডমিনরা একটু প্রবলেমেটিক আছে। সে যাই হোক অনেক মানে তর্কাতর্কি করে অনেক কথা বলতে হয়েছে আমার হাজবেন্ডকে, অনেক কিছু বলতে হয়েছে। বলার পরে গিয়ে ওরা তখন ফাইনালি বুঝতে পেরেছে কি না এই পার্টি তো মানে এরকম না যে ছেড়ে দেবে। ওরা মোস্টলি কিনা যারা ইন্স্যুরেন্স ওয়ালারা থাকে ওদেরকে না ওই রুমগুলো দিতে চায় না, যেটা আমরা সেদিন বুঝতে পারলাম। তো তারপর সে জায়গায় ওরা বুঝে গেছে কি না এদেরকে এত হালকাভাবে নিলে চলবে না, তো তখন ওরা বাধ্য হয়ে দিয়েই দেয়। আগে ওরা অনেক মিথ্যা কথা বলছিল কি না আরো পেশেন্ট আসবে ওই অনেক কিছু বলছিল, বাট ফাইনালি ওরা আমাকে ডিলাক্স রুমটা দিয়ে দেয়। তো যখন আমাকে যখন মানে পুরো রেডি করে দেয় অপারেশনের জন্য তখন আমার হাজবেন্ড এসে আমাকে বলে এই তুমি বলছিলে না ডিলাক্স রুমে থাকতে চাও, তোমাকে আমি ডিলাক্স রুমেই রাখবো। তো আই ওয়াজ লাইক ভেরি এক্সাইটেড যে কি বলছে মানে সত্যি আমি এখন ডিলাক্স রুমে যাবো। তো যে যাই হোক আমি ওয়েট করছি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাকে আবার নার্সরা মিলে শিফট করে ডিলাক্স রুমে। তো তখন আমাকে নার্স জিজ্ঞেস করছিল কি তোমার 4 শেয়ারিং এ অসুবিধা হচ্ছিল? আলাম কি হ্যাঁ অবভিয়াসলি ওখানে মানে
এবার আমি যদি মেন্টালি প্রিপেয়ার থাকতাম কি আমি 4 শেয়ারিং এ থাকবো, তাহলে হয়তো আমি নিজেকে সেরকম ভাবে প্রিপেয়ার করে আসতাম কি হ্যাঁ আশেপাশে পেশেন্টসরাও থাকবে। বাট আমি যেহেতু ওরকম কোনো প্রিপারেশন নিয়ে আসিনি, আমি একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল রুমে থাকবো বলেই এসেছিলাম, তো সেরকম আমার কোনো প্রিপারেশন ছিল না। সাডেনলি এরকম সার্জারি যাওয়ার আগে এসব দেখে আমার একটু তো মানে আমি ডিস্টার্ব হয়ে গেছিলাম। সে যাই হোক, তারপরে যখন আমি ডিলাক্স রুমে চলে যাই, সে তো কি দুর্ধর্ষ একটা ভিউ, মানে এত দারুণ ভিউ। সেদিন না ক্লাউডি ওয়েদার, বৃষ্টি পড়বে। আর তোমরা যদি আমার ব্লগ আগের থেকে ফলো করে থাকো তোমরা জানবে আমি বৃষ্টি এত ভালোবাসি। মানে আমি জানি অনেকদের না ক্লাউডি বৃষ্টি ওয়েদারটা খুবই গ্লুমি মনে হয়, বাট আমার না সে কি শান্তিটা মনে হয় বৃষ্টির আওয়াজে, বৃষ্টি পড়ছে দেখতে, বা মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে ওই ফিলিংটা আমার কাছে মানে একটা কি যে অনুভূতি, মানে বলে বলতে পারবো না। আর ডেলিভারির আগে এত বড় জানলা দিয়ে যখন আমি এরকম খোলা আকাশে মেঘ বৃষ্টি সব দেখছি, আমার তো তখন মনে হচ্ছে মানে আজ থেকে মানে এর থেকে বেশি খুশির দিন আমার জীবনে আর হতেই পারে না। আমি এত 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 খুশি ছিলাম। তো তখন তো আমি ব্লগ করতাম না, মানে আমি তখন না ভাবতাম যে আমি ব্লগিং করব। তো আমি মনে আছে রুম ট্যুর একটা নিয়েছিলাম, তারপরে আমি বসে বসে ওখানে অনেকগুলো ফটো শুট করি, কেন কি আমি তখন ওয়েট করছিলাম যে আমাকে বলেছিল 1-1:30 নাগাদ নিয়ে যাবে ওটিতে। তো আমি ওয়েট করছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ফটো তুলে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ডটা খুব শক ছিল যে মানে আমার মুখে এত এক্সাইটমেন্ট, মানে আমি এত খুশি। মানে একটা সি সেকশন হবে, একটু তো মানুষের ভয় করে, হয়তো একটা ভয় তো কাজ করে, আমার সেসব কিছুই করছিল না। আমি খুব খুশি, খুবই এক্সাইটেড। তারপরে যেই 1:30 বাজে, তো তখন নার্সরা চলে আসে আমাকে নিতে। এবার যখন নার্সরা আমাকে নিতে আসে, তো ওখানে কি হয় কি ওরা না আমাকে বলতে ভুলে যায় যে তুমি ওয়াশরুম করে আসো, সেটা ওরা আমাকে বলে না। এবার জানি না ওদের কোঅর্ডিনেশনে কোনো প্রবলেম হয় কিনা। আর আমারও তার আগে কোনোই সার্জারির তো এক্সপিরিয়েন্স ছিল না, সি সেকশনটা আমার লাইফের ফার্স্ট সার্জারি ছিল, তো সেটা আমিও জানতাম না। তারপরে যাই হোক আমাকে ওই স্ট্রেচারে উঠিয়ে নিয়ে যায়। তো যখন নিয়ে যাচ্ছে তখন আমি খুব খুশি, মানে আমি তো ভাবছি এই যাবো এই আসবো, মানে এই যাবো আর বোধহয় বেবি আমার কাছে চলে আসবে, আমার ওরকম একই এক্সপেকটেশন। তো আমি তো খুব খুশি যাচ্ছি, আমার হাজব্যান্ড আমার ভিডিও করতে যাচ্ছে। যদি ওই ভিডিওগুলো আমি পাই না তো আমি দিতে থাকবো স্ক্রিনের মধ্যে স্টোরিটার সাথে সাথে। তো তারপরে আমি ওখানে যাই। তো তার আগে তোমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে তো একটা কি বলে ওটাকে প্রি ওটি একটা রুমের মধ্যে রাখে কিছুক্ষণ। তো আমাকে যখন ওখানে রুমের মধ্যে রাখে, তো তখন ওখানে অনেকগুলো মাদার্সরা ছিল যাদের এখন সি সেকশন হবে, ডেলিভারি হবে। তো ওরকম লাইন করে থাকে, তো সবাই খুব সিরিয়াস হয়েছিল। এবার আমি না ওদেরকে সিরিয়াস দেখে আমি না বুঝতে পারছিলাম না যে মানে হয়তো আমার না তখন মনে হচ্ছিল আমি কি একটু নর্মালের মতো বিহেভ করছি, মানে আমি কেন এত এক্সাইটেড। তো সেই সময় আমার ডক্টর আসে, এসে বলছে বাবা তুমি এত খুশি, এরকম তো এত হ্যাপি পেশেন্ট আমি কখনো দেখিনি টেবিলে, তুমি এত খুশি। তো আমি বলছি জানি না কেন আমি খুবই এক্সাইটেড, মানে আমি এতদিন ধরে ওয়েট করছি এই দিনটা, তো আমি খুবই এক্সাইটেড। তারপরে ডক্টর আমাকে বলে আচ্ছা তোমার কি ব্লাডারে প্রেশার আছে? আমি বললাম হ্যাঁ প্রেশার তো আছে। ব্যাস ডক্টর কি রেগে যায় স্টাফের ওপরে কি হসপিটালে বাবা তোমরা একটা পেশেন্টকে আনার আগে তোমরা মানে ওকে ওয়াশরুমে নিয়ে যাবে না? তো আমাকে তোমাকে ওয়াশরুমে যেতে বলেনি? আলাম কি না আমাকে কিছুই বলেনি, আমি তো ওখানে বসেছিলাম রুমে, আমাকে বললো উঠে যাও স্ট্রেচারে, আমি উঠে চলে এসেছি। তারপরে তো ডক্টর খুব রেগে যায় স্টাফের ওপরে এটা নিয়ে। সে যাই হোক, তারপরে আমার ফ্যামিলি আমাকে মিট করতে আসে, মানে যখন ওটিতে নিয়ে যাবে না, তো একটা এরকম জায়গা থাকে যেখান থেকে তোমাকে ভাগীরথীর কথা বলছি আমি, তো একটা এরকম জায়গা থাকে যেখানে প্রি ওটি রুমটার থেকে তোমাকে ওটিতে নিয়ে যাবে। তো ওইখানে একটা বিশাল বড় দরজা থাকে, তো ওরা না দরজাটা খুলে দেয় আর ফ্যামিলিওয়ালারা এসে তোমাকে মিট করতে পারে। তো একের পর এক সবাই এসে আমাকে মিট করে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে আমাকে স্মাইলিং ভাবে মিট করেছে শুধু আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা, বাকিরা তো সবার এই অবস্থা। আমার মাকে দেখে তো আমার হচ্ছে মা কেঁদেই দেবে। আমি মাকে বলছি তুমি টেনশন করছো নাকি? কোনো টেনশনের ব্যাপার নেই, আমি এখনই যাবো এখনই চলে আসবো। কেন কি আমি না শুনেছিলাম যে সি সেকশন তো বেশিক্ষণ লাগে না, তো মানে নিমিষে হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, তবে সবার সাথে মিট করে এবার ওটি রুমে ঢুকছি। এবার আমার কি ধারণা ছিল কি ওটি রুমটা খুব সিরিয়াস একটা রুম হবে, মানে গিয়েই বোধহয় আমার একটু ভয় করবে বা কিছু। বা যখন আমি ওই রুমে ঢুকলাম না, তো সবাই এত চিল এত রিল্যাক্সড যে মানে কি বলবো।
আমি গিয়ে দেখছি যে ডক্টরসরা খুব দিব্যি গল্প করছে। তখন না ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা পলিটিক্যাল লিডারের অ্যারেস্ট হয়েছিল, কিছু একটা হয়েছিল, ওর অনেকগুলো প্রপার্টি ধরা পড়ছিল, এসব চলছিল। তো সেসব নিয়ে ওরা গল্প করছে যে আরে ও ধরা পড়েছে, কেউ ওর ফরে কেউ ওর এগেনস্টে, এইসব নিয়ে তর্ক বিতর্ক চলছে। তারপরে আরেকটা কোনো ডক্টর এসে বলছে দেখো রাখি পূর্ণিমার দিনে আমাকে ছুটি দিল না, তো সে খুব রেগেছিল। এইসব নিয়ে মানে খুব ক্যাজুয়াল গল্প টল্প চলছে। তো মানে অ্যাটমসফিয়ারটা এতই চিল্ড ছিল কি আমি তো ভাবছি বাহ, তো মানে খুব রিল্যাক্সিং মানে এক্সপিরিয়েন্স হতে চলছে। মানে একটুও তোমার ওখানে না সি সেকশন করতে গিয়ে তোমার একটুও টেনশন হবে না, মানে এতই তুমি ওখানে রিল্যাক্সড ফিল করবে ডক্টরসের জন্য। তারপরে তো যাই হোক অ্যানেস্থেশিয়া ডক্টর আসবে, এসে আমাকে তারপরে ওই পেছনে মানে ব্যাকে একটা তোমাকে ইঞ্জেকশন দেয় না, ওই অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশনটা, যেটা তোমাকে তোমার লোয়ার বডিটাকে একদমই অবশ করে দেবে। তো ওই ইঞ্জেকশনটা দিতে আসে। এবার ওই ইঞ্জেকশন ব্যাপারে আমি খুব শুনেছিলাম যে খুব পেনফুল, খুবই পেনফুল, বাট বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমি তো এটা এক্সপিরিয়েন্স করে এসেছি, একটুও পেনফুল না। মানে আমার তো একটুও পেনফুল মনে হয়নি। আমি যেরকমটা শুনেছিলাম যে ভীষণ ব্যথা, সেরকম আমার কিছুই ফিল হয়নি। তোমরা যদি এইসব শুনে ভয় পেয়ে থাকো, আমি তোমাদেরকে বলছি যে এরকম কিছুই ফিল হবে না। এরকম ইঞ্জেকশন তোমরা পুরোই প্রেগনেন্সিতে অনেক নেবে। আর যদি তোমাদের মধ্যেও যদি কেউ প্রোজেস্টেরনের ইঞ্জেকশন নিয়ে থাকো লাস্টের দিকে, তা সেটা তো এর চেয়ে অনেক বেশি পেনফুল। তো আমি তো মানে অলরেডি একটা অনেক পেনফুল ইঞ্জেকশন মানে কতগুলো সপ্তাহ নিয়ে এসছি, তো সেই জায়গায় আমার এই ইঞ্জেকশনে কোনোই আমার ব্যথা হয়নি। তো যাই হোক ইঞ্জেকশনটা পুশ করার পরও আমি দেখছি কি আমার তো ফুল সেন্স আছে লোয়ার বডিতে, সেন্স তো আমার যায়নি। সে যাই হোক, তো আমি তখন আমার ডক্টরকে বলছি যে আমার কিন্তু সেন্স যায়নি, আমার কিন্তু সেন্স আছে। তো ডক্টর বলছে আচ্ছা তাই, তো একদম সেন্স আছে, কিছুই তোমার আলাদা ফিল হচ্ছে না? আলাম হ্যাঁ একটু ভারী ভারী ফিল হচ্ছে, মানে তোমার সাডেনলি পাটা মনে হবে খুবই হেভি, বাট আমি মানে বুঝতে পারছি যে আমার পা আছে, সবই আছে। তো তারপরে ডক্টর বলছে আচ্ছা ঠিক আছে, যতক্ষণ তোমার সেন্স যাবে না তার আগে আমরা সার্জারি শুরু করবো না, তো তুমি একদম রিল্যাক্স থাকো। তাহলে সে আমাকে শুয়ে দিয়েছে। এবার শুয়ে না আমার হাত টাত বেঁধে দিয়েছে, মানে বেঁধে দিয়েছে ইন দ্য সেন্স একটা হাতে তো বোধহয় ওরা স্যালাইন ডিপ ওটা চ্যানেল বানিয়ে ইনসার্ট করেছে, আর একটা হাত সত্যি ওরা কি মনিটর করার জন্য কিছু একটা করে দিয়েছে। তো দুটো হাতই আমার পুরোই টাইট আপ, বুঝতে পারছো? এবার সামনে এরকম পর্দা ফেলে দেয় সি সেকশনের সময়, তোমার সামনে একটা গ্রিন পর্দা, তো যেটা না খুবই ট্রান্সপারেন্ট ছিল। তো আমি না আমার ডক্টরকেও দেখতে পাচ্ছি, তার সাথে আরেকজন মেল ডক্টরও ছিলেন, তাকে দেখতে পাচ্ছি। আর আমার এই সাইডে একটা নার্স ছিল যে আমার মাথার এদিকে হাত বুলাচ্ছিল, আর এদিকে আমার অ্যানেস্থেশিয়া ডক্টরটা ছিল। এবার আমি ভাবছি আরে আমার তো পায়ে ফুল মানে সেন্সেশন আছে, এরকম না যে আমার সেন্সেশন নেই। তো আমি তখনও বলছি আমার কিন্তু এখনো সেন্স আছে ডক্টর। তো ডক্টর বলছে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না, আমরা তোমার যখন সেন্স যাবে তখনই সার্জারি করব। এবার তখন ওখানে না ওই মেল ডক্টরটা জিজ্ঞেস করছে আরে ওর ব্ল্যাডার তো পুরো ফুল। এই নিয়ে ওরা ডক্টরসরা খুবই রাগারাগি করছে যে কি জঙ্গলি একটা হসপিটাল, পেশেন্টদেরকে ব্ল্যাডারও ক্লিয়ার করে আনে না। তারপরে ওরা একটা এরকম কিছু একটা মানে ব্ল্যাডারটা ক্লিয়ার করার জন্য কিছু একটা ইনসার্ট করে, তো সেটা পুরো প্রেশারটা আমার ফিল হয়। তো তখন আমি বুঝতে পারি যে যখন কিছু হচ্ছে মানে একটা প্রেশার ফিল হচ্ছে, বাট আর কোনো কিছু ফিল হচ্ছে না, মানে কোনো ব্যথা নেই। মানে ধরো তোমার ব্ল্যাডারের ওখানে যদি একটা কিছু ঢোকানো হয় তো তোমার একটু তো পেন হবে, তো সেরকম কোনোই পেন আমার হচ্ছে না, বাস একটা প্রেশার। তো আমি পুরো বুঝতে পারছি যে আমার ব্ল্যাডার ক্লিয়ার হচ্ছে, একটা বাস প্রেশার, কোনো ব্যথা নেই, কিছু না। তখন আমি বুঝতে পারলাম হয়তো এইটুকুই আমার মানে ব্যথাটা, মানে এইটুকুই আমার ফিল হবে, এইটুকুই আমার সেন্স যাবে, এর চেয়ে বেশি হয়তো আমার সেন্সটা যাবে না। তো তখন ডক্টর আমাকে বলছে যে আচ্ছা অর্পিতা, এবার আমি তোমাকে ওই কি বলে ওটাকে বিটাডাইন দিয়ে তোমার ওই এরিয়াটাকে ক্লিন করছি, তোমার সার্জারি শুরু করছি না, তো তুমি টেনশন করো না। হ্যাঁ তুমি আমাকে বলো তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা, মানে বিটাডাইনটা যে ক্লিন করবো তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা সেটা তুমি বলো। ঠিক আছে। তো আমি তো খুব রিল্যাক্স, আমি জানি যে আমার তখন ডক্টরের উপর খুবই ভরসা যে ডক্টর আমাকে বলেই সার্জারিটা স্টার্ট করবে। তো ওরা তখন যেটা ট্রান্সপারেন্ট পর্দা আমি তো দেখতে পাচ্ছিলাম ডক্টরসদেরকে, তার উপর আরেকটা এরকম প্লাস্টিকের মতো পর্দা দিয়ে দেয়। এবার আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। ভালো কথা। তো আমার বিটাডাইন দিয়ে ক্লিন করছে, কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি কি জানি বিটাডাইন দিয়ে ক্লিন করবে বললে, এখনো বোধহয় করেনি। তো এবার আমার কিছুই ফিল হচ্ছে না। তো
তো সাডেনলি হঠাৎ দেখছি আমার ডক্টর আমার পেটে এখানটাতে মানে একদম আপার পেটে এরকম 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 করে প্রেসার দিচ্ছে, প্রচন্ড প্রেসার দিচ্ছে। আমি না বুঝতে পারছি না এত কেন আমাকে এখানে এত টিপছে কেন, ব্যাপারটাকে এমনি 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 করে টিপেই যাচ্ছে। আর এত আমাকে টিপেছে পেটের মধ্যে আমার এত গুড়গুড় গুড়গুড় স্টার্ট হয়ে গেছে কি আমি আমার ডক্টর মানে আমার অ্যানেস্থেশিয়া ডক্টর পাশেই ছিল, আমি বলছি আমার না বমি পাচ্ছে, আমি বমি করবো। তো ডক্টর বলছে তোমার বমি পাচ্ছে না, তোমার বমি হবে না, তুমি চিন্তা করো না। আমি বলছি না না আমি বমি করেই দেবো, শুরু করে দিয়েছি। তো তখন আমাকে একটা প্লেট এনে দেয় সাইডে, তো আমি ওয়াক ওয়াক করছি কিন্তু আমার বমি আসছে না, আমার মনে হচ্ছে আমার প্রচন্ড গা গোলাচ্ছে। হ্যাঁ, তো আমি এখন ওয়াক ওয়াক করছি, আর তখনই মানে কথা শুনছি ডক্টরসদের কি বাচ্চাটা অনেক ওয়েট হয়েছে, হবে না অনেক বড়, বাচ্চাটা কি অনেক বড়, এরকম কিছু কথা হচ্ছে। তখন আমার ডক্টর বলছে হ্যাঁ বেবি ব্রিজেও আছে বা বেবিটা অনেক বড়, এসব চলছে। আমার ডক্টর যে সে আমার পেটে খুব প্রেশার দিয়েই চলেছে, এসব করতে করতে মানে একটা 2-3 মিনিটের গল্প বুঝলে। আমি ওয়াক ওয়াক করছি, আমার বমি আসছে না, হঠাৎ এরকম একটা আওয়াজ, এরকম মানে কি বলবো, মানে তোমরা মুভিজে শুনবে না বাচ্চা জন্মেছে, বাচ্চা একদম করে কাঁদছে, আমি ওরকম কিছুই শুনতে পাইনি। আমি না শুনছি একটা যেন মনে হচ্ছে কি বলবো দূরে কোথাও কোনো একটা ছোট্ট বিড়াল বোধহয় ম্যাও ম্যাও এমনি এমনি করে যেরকম আওয়াজ, এরকম একটা আওয়াজ। আমি না হচ্ছে রুমের মধ্যে খুব মেয়ে আওয়াজ। আর আমার তো বিশ্বাস হচ্ছে না কেন কি আমার এই যে মানে আমাকে যে টাইমে ডক্টর বললো কি আমি পিটাডাইন লাগাচ্ছি, তার থেকে এখন অব্দি বাস 2-3 মিনিটেরই আমি গল্প বলছি, বেশিক্ষণের না। তো আমি তো ভাবতেই পারিনি কি আমার পেট কেটে দিয়েছে বা বেবি বার করছে, এটা আমি ভাবতেই পারিনি। আমি ভাবছি এখনো ওরা বোধহয় মানে ওটি করার জন্য মানে কি বলছি অপারেশন করার জন্য মানে প্রিপারেশন নিচ্ছে, আমি তো ওই ফেজে ছিলাম। তখন আওয়াজে তখন আমি অ্যানেস্থেশিয়া ডক্টর আমার দিকে হাসছে, তাই বলছি আমার বেবি হয়ে গেল। তো বলছে আর কি তোমার বেবি, এটা তোমারই বেবির আওয়াজ। আর বলছে এত তাড়াতাড়ি হয়ে গেল। আমি আমার ডক্টরকে বলছি আপনি তো বললেন আমাকে বলে স্টার্ট করবেন। সে যাই হোক, তখন ডক্টরসরা ওরা ওখানে মানে 2-3টে ডক্টর থাকে না, ওরা ওরকম ওয়েট নিয়ে মানে গ্যাস করছে যে কত ওয়েট হবে, এতটা ওয়েট হবে, এতটা ওয়েট হবে এরকম। তারপরে যে আমার যে বাচ্চার যে ডক্টর যে পিডিয়াট্রিশিয়ান এখনো যে কিয়ানকে দেখে, তিনি হচ্ছেন ডক্টর পবিত্র চক্রবর্তী। তো উনি তখন কিয়ানকে নিয়ে যায় ওদিকে, গিয়ে যাই না ওই পেছন দিকে একটা টেবিলে বাচ্চাকে নিয়ে ওরা ক্লিন আপ বোধহয় করে, সবকিছু করে এসে ওয়েইং মেশিনে ওয়েট মাপে। তো যে ডক্টরটা একদম রাইট ওয়েট গ্যাস করতে পারে, তো সে বলে দেখলে আমি বললাম এতটাই ওয়েট হবে। তো সে যাই হোক, তারপরে কিয়ানকে নিয়ে আসে আমার কাছে, ডক্টর পবিত্র চক্রবর্তী ওকে আমার কাছে নিয়ে আসে। তো যখন আমার কাছে নিয়ে আসে তখনও আমার ওটি কিন্তু চলছে, কারণ কি বেবি তো বেরিয়ে গেছে, এবার তোমাকে স্টিচ তো করতে হবে। তো সেটা তো আমি জানতাম যে হ্যাঁ আমার ওটি চলছে। তো যখন কিয়ানকে নিয়ে আসে মানে আমার না এখনো মনে হয় কি কাশ তখন কেউ একটা ফ্যামিলির মধ্যে ওই রুমটাতে থাকতো বা কোনো ডক্টরের কাছে ফোন থাকতো। ওই যে একটা মোমেন্ট আমি মানে বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু মানে পরবর্তীকালে ডক্টর পবিত্র চক্রবর্তীও ভিডিওতে এসে বলে এই কথাটা কি আর না যেই ওকে আমার কাছে নিয়ে আসা হয়, ও না পুরো আমার মুখটাকে এরকম এরকম জড়িয়ে ধরে এরকম ভাবে শুয়ে পড়ে, করে 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 এমনি করে চুপ হয়ে যায়। মানে কাঁদছিল তো যেই আমার বলতে পারছি না কথাটা, যেই আমার মুখ দাঁড়া মানে ও কাঁদছিল, তো যেই আমার মুখটাকে এমনি করে ধরে পুরো চুপ হয়ে যায়। আর সেই যে একটা মোমেন্ট, কি সাংঘাতিক মোমেন্ট ওটা, মানে আমি বলে বলতে পারবো না। আমার ওইটা মানে শুধু আমিই ফিল করলাম, বুঝলে না, ওটা মানে শুধু আমি ফিল করলাম, কারোর সাথে শেয়ার করলাম না, এরকম একটা ব্যাপার। ডক্টর বলছে দেখো মাকে একদম জড়িয়ে ধরেছে। তখন আমাকে ডক্টর বলছে কি দেখো তোমার ছেলে হয়েছে। আমার না তখন মাথায় সব কিছুই ঢুকছে না, ছেলে হয়েছে মেয়ে হয়েছে কি হয়েছে আমি রেজিস্টারই করতে পারছি না। আমি বাস ওই মোমেন্টটা কেউ আমাকে খুব জড়িয়ে ধরে আছে, একদম হাতগুলো মানে আঙ্গুলগুলো সেই লম্বা লম্বা আঙ্গুল দিয়ে এরকম করে জড়িয়ে ধরেছে, নোক টোক পুরো বড় বড় হয়ে গেছে। মাই গড, সেই যে একটা মোমেন্ট। আমি না তখন আমি ওর মুখটাও পর্যন্ত দেখিনি, কেন কি ও এসে আমাকে জড়িয়ে ফেলেছে না, তো আমি ওর ফেসই দেখিনি।
তো আমি ডক্টরকে তখন বলছি আমাকে প্লিজ ওর ফেসটা দেখাও। যখন ওর ফেসটা আমি দেখেছি না, আমার মনে হচ্ছে ও মাই গড, মানে পুরো আমার মনে হচ্ছিল কি আমি আরেকটা আমি আরেকটা এরকম ভাবে জন্মেছি। তো মানে এটা একটা মানে ওই ওই মোমেন্টটা মানে একদমই সত্যি একদম মিরাকুলাস। তারপরে তো যাই হোক, তারপরে আবারও কিয়ানকে আমার থেকে নিয়ে যায়, এদিকে আমার ওটি চলতে থাকে। তো তারপরে আমার যে ভমিটিং যে টেন্ডেন্সিটা ওটা ঠিক হয়ে যায়, আমি একদম নর্মাল হয়ে যাই। তো আমার ওটি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। তো কিছুক্ষণ বাদে ডক্টর আমার সামনে দাঁড়ায়, পুরো ডক্টরের গায়ে এরকম ব্লাড। আমি দেখি ভাই বাপরে এত ব্লাড। তো ডক্টর বলছে তোমার ওটি হয়ে গেছে, তোমার অপারেশন হয়ে গেছে, খুব ভালোভাবে হয়ে গেছে, খুবই সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার আমাকে ওখান থেকে মানে ওটির থেকে আমাকে একটা অবজারভেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাকে তো অবজারভেশন রুমে নিয়ে যায়। তো ওখানে গিয়ে না ওরা তোমার চেক করতে থাকে, তোমার হার্টবিট, তোমার পালস, তোমার বিপি সবকিছু ওরা মনিটর করে। 1 ঘন্টার জন্য তোমাকে মনিটর করবে। তো তোমার যদি সবকিছু একদম ঠিক থাকে তাহলে তোমাকে আবারও তোমার রুমে শিফট করে দেবে। এবার যখন আমাকে ওটির থেকে বার করে নিয়ে যায় না, তো এবার আমার তো ডাউন পোর্শনে কোনো সেন্সেশন নেই। আমি ওদেরকে বলছি দেখো আমাকে ফেলে দিও না কিন্তু, কেন আমি কিছু বুঝতেই পারছি না, আমার পা তুলছে কি করছে না করছে কিছু বুঝতেই পারছি না। তখন নার্সরা বলছে তোমাকে যদি ফেলে দিই আমাদের চাকরিটাই চলে যাবে, তো তুমি একদম নিশ্চিন্ত থাকো। তারপরে যখন ওটির থেকে বেরোচ্ছি, তো আমাকে যখন অবজারভেশন রুমে নিয়ে যায়, তো ওই রুমে নিয়ে যাওয়ার সময় ওখানে হঠাৎ দিকে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তো আমি হাজবেন্ডকে দেখে এত মানে খুশি, আমি বলছি তুমি ওকে দেখেছো? তো বলছে হ্যাঁ দেখেছি। আমি বলছি কি মানে কেমন লেগেছে, মানে আমি এত তখন এক্সাইটেড জানার জন্য যে আমার ফ্যামিলি দেখেছে কিনা, বাকিদের কি রিয়াকশন, বাকিরা কি বলছে, মানে এত কিছু তখন আমার জানতে ইচ্ছা করছে। তো আমার হাজবেন্ডও আমার সাথে অবজারভেশন রুমে ঢুকেছিল, বাট আমি এত গল্প করছিলাম ওখানে, এই ওই সেই মানে এত আমি গল্প করছি। তখন নার্স এসে আমার হাজবেন্ডকে বলছে আপনি প্লিজ বেরিয়ে যান, পেশেন্ট এত কথা বললে তো পেশেন্টের ভাইটালসগুলো নর্মাল আসবে না। আর আমাকে বলছে আপনি প্লিজ একটু চুপ করে রেস্ট করুন, 1 ঘন্টা আপনি রেস্ট করুন, তারপরে আপনাকে রুমে দিয়ে আসা হবে। তো যখন আমি অবজারভেশন রুমে, তো মিনওয়াইল যেটা ঘটেছে সেগুলো তোমাদেরকে বলে আমি পরবর্তীকালে জানতে পেরেছি কি কি হয়েছে। তো যখন আমার বেবিকে আমাকে দেখিয়ে যখন বাইরে নিয়ে আসে, তো আমার ভাই মানে আমার হাজবেন্ড ওখানে থাকে, তার সাথে আমার ভাইও থাকে। তো ওরা দুজনই ওকে দেখতে পায়। অ্যান্ড আমার হাজবেন্ড তো মানে বিশ্বাস করতে পারে না এটা আমাদের বেবি। আমার হাজবেন্ডও তখন মনে হয় কি এটা কোনো ফরেনার বেবি, মানে ওরকমই কিয়ান জন্মেছিল পুরোটা ফরেনারের মতো। অ্যান্ড আমার ভাই বলছিল এটা তো পুরো মৌ, মানে আমার বাড়ির নাম মৌ, তো বলছে এটা তো পুরো মৌ, একদম মৌ দেখতে। তারপর বাচ্চাকে নিয়ে আসি, ডক্টর পবিত্র চক্রবর্তীর সাথে অনেকগুলো ফটো ক্লিক করা আছে, ভিডিও করা আছে। তো তখন ডক্টর এসে আমার হাজবেন্ডকে বলে একদম বাচ্চা জন্মি মাকে পুরো জড়িয়ে ধরেছে। তারপর বলে কি সব ঠিক আছে, বাচ্চার একদম হেলদি, টাচফুড সব কিছু একদম ঠিক আছে। তো বাচ্চাকে দেখিয়ে তারপরে ওকে সেই আবার নার্সারি রুমে নিয়ে যায়। তো কিয়ানকে যখন দেখায়, কিয়ান দেখি কি ডক্টরের কলমটাও পর্যন্ত এরকম করে জড়িয়ে ধরে নেয়। তো যাই হোক, তারপরে ওদেরকে দেখিয়ে ওকে নার্সারিতে নিয়ে যায়। তো ভাগীরথীতে না বেবিকে নার্সারিতেই রাখা হয় 2-3 দিন। এবার জানি না নর্মাল ডেলিভারি হলে সেটা সেক্ষেত্রে কি হয়, বা সি সেকশন হলে বাচ্চাকে নার্সারিতেই রাখা হয়। তারপর আমার হাজবেন্ড আমার ফুল ফ্যামিলি ক্যাফেটেরিয়াতে ছিল, কারণ সবাইকে ওপরে থাকতে দিচ্ছিল না। অ্যান্ড যেহেতু ওটা কোভিডের টাইম ছিল, কোভিডের আগে অবধি না ভাগীরথীতে ওটির ভেতরে হাজবেন্ডও অ্যালাউড থাকতো, কিন্তু যেহেতু কোভিডের সব একটু মানে স্ট্রিক্ট প্রোটোকলস ছিল, রেস্ট্রিকশনস ছিল, তাই ভেতরে কেউ থাকতে পারবে না। ইভেন কি ওটির বাইরেও শুধু একজনই অ্যালাউড ছিল। তো আমার হাজবেন্ড আর ভাই ছিল আর কি ওখানে। তো বাকি ফ্যামিলি মেম্বারসরা সবাই ক্যাফেটেরিয়াতে ছিল, তো সেখানে সবাইকে ফটো পাঠানো হয়। তো সবাই খুব খুশি, খুব এক্সাইটেড। তারপরে আমার হাজবেন্ড তো যায় সবার সাথে মিট করতে, ওরা ওখানে ফটো তো সবকিছু আমি দিতে থাকবো, আমার কাছে সবকিছু মেমোরিজ হিসাবে এখানে আছে। তো আমি এগুলো দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে ফটোসগুলো। তো মিনওয়াইল কি হয়, আমি না জানতাম কি ভিজিটিং আওয়ার্স 5টা থেকে 6টা ভাগীরথীতে সকালে, আর সকালে বলছি বিকেলে 5 to 6 ভিজিটিং আওয়ার্স, আর সকালে 10টা থেকে 11টা। তো এবার আমি না ঘড়িতে দেখছি কি 4:15 বেজে গেছে।
আমি ভাবছি আমাকে যদি রুমে তাড়াতাড়ি না দেয় তাহলে তো আমি ফ্যামিলির সাথে দেখাই করতে পারবো না, সবাই তো মানে তাতে টাইমটাই ক্রস হয়ে যাবে। আমি নার্সকে ডেকে বলছি আমার দেখো সব নর্মাল, আমার কোনো ভাইটালে প্রবলেম নেই, একদম সব বিপি টিপি সব ঠিক আছে। তো ও বলে হ্যাঁ সব তো ঠিক আছে আর একটু 15 মিনিট তুমি ওয়েট করো তারপরে তোমাকে নিয়ে যাবো। এবার 4:30 নাগাদ আমাকে রুমে নিয়ে যাচ্ছে। হ্যাঁ রুমে নিয়ে যাচ্ছে, তো আমি ভাবছি আমার তো পায়ে এখনো সেন্স আসছে না, কি ব্যাপার পায়ে সেন্স কেন আসছে না। তো তারপরে যখন রুমে নিয়ে যায় স্ট্রেচারে করে, তো এবার যখন বেডে শিফট হতে হবে তখন যে হেড নার্স সে আমাকে বলে তুমি এবার নিজের থেকেই স্ট্রেচারের থেকে বেডে শিফট করো। আমি বলছি যে আমি কেমনি করবো, আমার তো পায়ে কোনো সেন্সই নেই। তো বলছে তুমি করো না, তোমার ওপরে বডি তো সেন্স আছে, তো তুমি একটু রেংতে যেরকম যায় না অমনি করে মানে ক্রল করে করে উল্টো করে ক্রল করে যাওয়ার চেষ্টা করো। তো আই ওয়াজ লাইক এটা কেমনি পসিবল হবে, তাও আমি খুব চেষ্টা করছি। তো এবার ডক্টর আমাকে নার্স আমাকে বলে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে কিন্তু ক্যাথেড্রাল লাগানো হবে না। আর আমার এই ক্যাথেড্রাল লাগানোর না খুব একটা ফোবিয়া আছে, মানে আমি না খুব ভয় পাই ক্যাথেড্রাল লাগাতে। তাই ওয়াজ লাইক হ্যাঁ আমি তাহলে চলে যাচ্ছি। তো আমি খুব কষ্ট মানে তুমি বুঝতে পারছো তোমার লোয়ার বডিতে কোনো সেন্সই নেই, তো তুমি কেমনি যাবে। আমি মানে আমার পাটা তো ওখানে থেকে যাচ্ছে, আমার বডি ভালোই চলে গেছে। আমি ভাবছি আমি বেডে শিফট হয়ে গেছি, কিন্তু আসলে শুধু আমার এই পোর্শনটাই বেডে গেছে, আমার পুরো পাটা ওই স্ট্রেচারই আছে। তখন নার্স দেখে বলছে না তাও তুমি পেরেছো, অনেকটা পেরেছো, এবার বাকি মানে পাটা তুলে ওরাই বেডের মধ্যে লাগিয়ে দেয়। তারপরে তোমার ফুল ফ্যামিলি আসে রুমে, সবার সাথে দেখা হয়, সবাইকে জিজ্ঞেস করি বেবি দেখেছো কিনা, তো সবাই খুব এক্সাইটেড। অ্যান্ড সেদিন না কি হয়, সেদিন ভাগীরথীতে না টোটাল 13টা বাচ্চা হয়েছে। হ্যাঁ 13টা বাচ্চা হয়েছে, তার মধ্যে 11টা ছেলে আর 2টোই মেয়ে। আর তারও মধ্যে পেশেন্টের মধ্যে সেদিনই আমার ডক্টরেরই 2টো পেশেন্টের নামই অর্পিতা ছিল। তো একটা অর্পিতার শরীর খুব খারাপ ছিল, মানে ওটির পরেও 3-4 ঘন্টা অবধি ওর কিছুতেই বিপিটা মানে নর্মাল হচ্ছিল না। তো ওইসব মানে হসপিটালে চলছিল আর কি, যে হ্যাঁ ওই পেশেন্টটা একটু সিরিয়াস হয়ে আছে। তো সবাই অনেকেরা ভাবছিল যে কোন অর্পিতা, যাই হোক তো আমি তো নর্মালি ছিলাম। তো এইসব হলো, কিন্তু বেবিকে তখন তো আর দেখা যাবে না, বেবি শো হয় 6টা থেকে 7টা বোধ হয়, বা আমি না টাইমিংটা ঠিক মনে করে বলতে পারছি না, হয়তো 6টা থেকে 7টায় বেবির শো হয়, যেখানে নার্সারিতে গিয়ে সবাই বেবি দেখতে পায়। তো এবার ওই শো টাইম হয়ে যায়, তো ওরা গিয়ে দেখে আসে বেবিকে। তো তখন আমার হাজবেন্ড বলছিল কি কিয়ারের মতোই দেখতে আরেকটা বাচ্চা আছে। তো প্রথমে সবাই গিয়ে ওই বাচ্চাটাকে দেখছিল, পরে বুঝতে পেরেছে না ওটা কিয়ার না, এটা কিয়ার। তো যাই হোক, তো সবাই খুব এক্সাইটেড, আর আমিও খুব এক্সাইটেড, আমিও খুব খুশি। আর ওখানে বসে বসে আমার বাবা বলছে বাচ্চা তো হয়ে গেছে কিন্তু পেটটা এখনো কেন বড়, কেন কি পেটটা তো তখনও নামিনি, আমার পেট এত বড় হয়েছিল, ইট ওয়াজ ভেরি ফানি। মানে বাকি সবার থেকে বোধহয় আমারই পেটটা এতটা বড় ছিল, তোমার পেট তো তখনও নামিনি। তাই বলছে আরে নামবে, তারা ইউটেরাসটা তো একটা অর্গ্যান বলো, মানে এত মাস ধরে এক্সপ্যান্ড হয়েছে, হুট করে ধরে না শ্রিঙ্ক করবে, একটু আস্তে আস্তে শ্রিঙ্ক হবে। সে যাই হোক, এবার যখন ওদের সাথে আমি গল্প করছি, তো তার মধ্যে কি হয়েছে কি আমার সেন্স তো আসছে না, পায়ে কিছুই ফিল হচ্ছে না পাটা। তো নার্স বলছে কি কিছুক্ষণে আস্তে আস্তে হবে, তোমার কি পাটা ভারী লাগছে। আমি তখন ভাবলাম কি হ্যাঁ হালকা হালকা ভারী তো বোধহয় লাগছে। এবার এরকম চলতে চলতে যখন হাফ এন আওয়ার হয়ে গেল, আমি আমার ফ্যামিলির সাথে গল্প করছি, তখন দেখছি আস্তে আস্তে আমার পায়ে সেন্সেশন এসছে। আর যেই আমার পায়ে সেন্সেশন এসছে, সাথে সাথে এসে গেছে তলপেটে ব্যথা। মানে স্টিচের যে ব্যথাটা আমার সাথে সাথে ফিল হতে স্টার্ট করে দিয়েছে, মানে একদম লোয়ার অ্যাবডোমেনে একটা ভালো রকমের পেন। তো এবার যেহেতু ফ্যামিলি মেম্বার্সরা রুমের ভেতরে ছিল, তো আমি কাউকে কিছু বলছি না, আমিও খুব সবার সাথে গল্প টল্প করছি, সবকিছু করছি। তো মিনওয়াইল আমাকে 1 গ্লাস কোকোনাট ওয়াটার দেওয়া হয়, আর বলা হয় কি তুমি এটাকে অল্প 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 করে খাও, আর আমাদেরকে জানাও কি তোমার ভমিটিং ফিল হচ্ছে কিনা। তো সেই সময় অন্য একটা নার্স এসে আমাকে চেক করতে গিয়ে বলছে যে ওর ক্যাথেড্রাল কোথায়। তো তখন আমার যে নার্স সে বলে কি না এই ডক্টরের, মানে আমার যে ডক্টর প্রদ্যুতি ভট্টাচার্য, ওনার ওয়ে অফ ট্রিটিং আ পেশেন্ট খুবই ডিফারেন্ট, উনি ক্যাথেড্রাল লাগায় না। ইনফ্যাক্ট ও যদি নর্মাল হেঁটে চলে যায় ওয়াশরুমে, ওর ক্যাথেড্রাল তো লাগবেই না, ওকে আজকে নর্মাল ডায়েট দিয়ে দেওয়া হবে, মানে রাতের থেকে একদম নর্মাল খাবার। তো আমি তো শুনে খুবই এক্সাইটেড হয়ে যাই, আমার ডক্টর ক্যাথেড্রাল লাগায় না, মানে আই ওয়াজ সো এক্সাইটেড এন্ড রিলিভড। অ্যান্ড সত্যি কথা বলতে যখন এই ডক্টরের রিভিউ আমি ইন্টারনেটে সার্চ করি, তখন আমি কোথাও পেয়েছিলাম যে এই ডক্টর ক্যাথেড্রাল লাগায় না।
তো ওটা জেনে না আমি আরো বেশি মানে এই ডক্টরের কাছে যেতে ইন্টারেস্টেড হয়ে গেছিলাম, কিনা আমি এই ডক্টরের কাছেই যাবো আমার সার্জারি বা ডেলিভারি যেটাই হোক সেটার জন্য। সে যাই হোক, তারপরে আমি কোকোনাট ওয়াটার খাই, খেয়ে আমার কিছুই ভমিটিং ফিল হয় না। তারপরে তখন বাজে হচ্ছে 7টা, মানে আমার 3:15 সার্জারি হয়। অ্যান্ড 7টার সময় নার্স এসে আমাকে বলে কি তোমাকে এবার ওয়াশরুম অব্দি নিজে হেঁটে যেতে হবে, যদি তুমি হেঁটে চলে যেতে পারো তাহলে ডক্টর বলেছে তোমাকে আর ক্যাথেড্রাল লাগাতে হবে না, সো তুমি দেখো ট্রাই করে। এবার ক্যাথেড্রাল যাতে আমাকে লাগাতে না হয় সেই ভয়ে মানে কি কষ্ট তোমাদের কি বলবো, মানে যখন তোমার সেন্সেশন চলে আসে না, তো তোমার সার্জারি সাইডটাতে এত ব্যথা অ্যান্ড সেই ব্যথা নিয়ে মানে 3-4 ঘন্টার মধ্যে দাঁড়াতে পারাটা মানে বিশাল সাংঘাতিক পেনফুল একটা ব্যাপার। তো আমি তো কি কষ্ট করে আমি দাঁড়াতে পারছি না, নার্স ধরে আছে, আমার হাজব্যান্ড একদিকে ধরে আছে, মানে আমি দাঁড়াতে পারছি না, বসে যাচ্ছি, তাও চেষ্টা করছি কি না আমাকে বাস 5টা স্টেপ দিয়ে ওয়াশরুমে পৌঁছাতে হবে, কমোড অব্দি পৌঁছাতে হবে। প্রচন্ড পেনফুল, মানে ওই যে ওয়াকটা সত্যি বলছি ওটা প্রচন্ড পেনফুল। ওটা আমি বলবো না যে না কোনো ব্যাপারই ছিল না, ওটা আমার কাছে মানে বিশাল পেনফুল একটা ব্যাপার ছিল। কোনো রকমে আমি হেঁটে ওখানে ধুম করে কমোডে বসে পড়েছি। তারপরে তো যাই হোক, এবার নার্স বললো এবার ঠিক আছে, এবার আর কোনো ব্যাপার না, এবার তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাবো, মানে বাস ওই একটা ওয়াক তোমাকে করতে হবে 5-6টা স্টেপ। তারপরে যখন আমি ফিরছি তখন দেখছি অনেক বেটার, মানে যে প্রথম দিকে যে আমার হেঁটে যেতে যে কষ্টটা হয়েছে ফেরার সময় সেই লেভেল অফ কষ্টটা হয়নি, মানে আমি তাও পাটা ফেলতে পারছি। তারপরে আমি চলে এসেছি। তারপরে তো আমার সেই নর্মাল ডিনার আমাকে দিয়ে দেওয়া হয়, মানে একদম নর্মাল, এরকম না যে ওই হালকা পাতলা কোনো ঝোল না, নর্মাল চিকেন কারি, রাইস, ডাল, ভেজিটেবলস, ফ্রুট স্যালাড সব কিছু দিয়ে আমাকে ডিনার দিয়ে দেওয়া হয়। তো তারপর আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দেয়, কেন কি অবভিয়াসলি একদম স্ট্রেট শুয়ে থাকতে, ওটাই একটা ব্যাপার ছিল, একদম শুয়ে শুয়ে খেতে হতো, মানে তোমার বডিকে আপ ওরা করবে না, একদম স্ট্রেট শুয়ে রেখে দেবে। তো আমি এরকম শুয়েই ছিলাম, শুয়ে খাবার খেয়েছি। তারপরে তো প্রচন্ড পেন স্টার্ট হয় যতটা মানে রাত গড়াতে থাকে। তো আমাকে না পেন কিলার দিচ্ছিলই না, তো ডক্টর বলেই দিয়েছিল কি রাত 12টা অব্দি কোনো পেন কিলার দেওয়া চলবে না। তো সেই তো আমার কি ব্যথা, ছটপট করছি রাত 12টা অব্দি। তারপরে ফাইনালি গিয়ে ওরা আমাকে যখন রাত 12টায় পেন কিলার দিল, তারপরে গিয়ে আমার রাতে ঘুমটা আসলো। তো এর মধ্যে বলে দিই, যখন আমার ডিনার হয়ে গেছে তো তারপরে সাডেনলি ট্রলির আওয়াজ শুনতে পাচ্ছি। তো আমি আসলে শিওর ছিলাম না যে আমাকে মানে আজকে বেবি আনবে কিনা রুমের মধ্যে। তো হঠাৎ দেখছি ট্রলির আওয়াজ, আমার হাজব্যান্ড বলছে কি বাচ্চাকে নিয়ে আসছে নাকি, আর আমরা দুটো এত এক্সাইটেড হয়েছি। আমার হাজব্যান্ড তাড়াতাড়ি দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, অ্যান্ড তখন দেখি সত্যি ট্রলি করে আমাদের বেবি আসছে। অ্যান্ড তারপরে ওকে যখন নিয়ে আসে, মানে আমি না অনেকক্ষণ একটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমার বাচ্চা, মানে আমি বুঝতেই পারছিলাম না যে মানে আমার যে বাচ্চাটা যে পেটে ছিল ও এখন সত্যি ফিজিক্যালি আমার সামনে, ওই জিনিসটা মানে রেজিস্টারই হচ্ছিল না। তারপরে তো কিয়ানকে নিয়ে আসে, তারপরে কিয়ানকে আমরা কোলে নিত, তখন দেখি কিয়ান না মানে আমরা যেটা ফার্স্ট ওর মধ্যে দেখতে পাই যে ও যখনই স্মাইল করছে এরকম মানে এক সাইড দিয়ে স্মাইল করে, এমনি এক সাইড দিয়ে স্মাইল করে, বোথ সাইড দিয়ে স্মাইল করে না। তো তখন কিয়ান ওর বাবার সাথে বাবা মানে আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়ে অনেকগুলো ফটো তোলে। তো ওই মোমেন্টগুলো না সত্যি মানে এত দারুণ ছিল, কিন্তু আমি তো ওরম ভাবে কোলে নিতে পারছিলাম না, আমি যেহেতু শোয়া ছিলাম তো আমাকে একদম সাইডে করে দিচ্ছিল, তো ওরম ভাবেই আমি ওকে দেখলাম। তো যাই হোক, তারপরে তো বেশিক্ষণ আমার কাছে রাখেনি, ওকে বেশিক্ষণ দেয়নি, জাস্ট ওকে একটু জাস্ট আমাকে মানে কোলে দিতে দিয়ে গেছিল, মানে ও যাতে ল্যাচ করতে পারে সেটা দেখতে এসেছিল। তো ওর একদম ল্যাচিং একদম অন পয়েন্ট ছিল, ওর কোনো অসুবিধা হচ্ছিল না ল্যাচ করতে। মানে আমাকে নার্স বলছিল তো ছোট ল্যাচ না করতেও পারে, কিন্তু ও খুব সুন্দরভাবে ল্যাচ করে গেছিল, ফিডিং এসব ভালোভাবেই ও করতে পারছিল। তারপরে তো যাই হোক রাতটা কাটলো। পরে আমরা হসপিটালে 2-3 দিন ছিলাম, কারণ বলছি সেটা দাঁড়াও। তো নেক্সট ডে সকালে আমার তো নর্মাল ডায়েটই চলছিল। তো নেক্সট ডে সকালে আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন নার্স বলে গেছিল কি দেখো ডক্টর এসছে, দেখা করতে, তুমি ওয়াশরুম থেকে বেরিয়ে এসো, তো ডক্টর আসবে তোমার রুমে। মানে ডক্টর একবার এসে চলে গেছে, বাকি পেশেন্ট থেকে দেখতে গেছে, আমার যে ডক্টর ব্রততী ভট্টাচার্য উনি।
তো ঠিক আছে, আমি তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে আমি রুমের মধ্যে হাঁটছিলামই, তখন না ডক্টর এরকম মানে জানি না একদম স্পিডে এসে বলছে, হ্যাঁ অর্পিতা বলো কেমন আছো তুমি, বলেই দেখছে কি আমি এখন রুমে হাঁটছি, বলছে ও তুমি তো একদম ভালো আছো, তুমি তো একদম হেঁটে বেড়াচ্ছ, ভেরি গুড ভেরি গুড, তুমি একটা কাজ করো, তো বেবিকে বলে দেবো যে রুমে নিয়ে আসতে, না তুমি নার্সারি রুমে গিয়ে ফিড, মানে ফিডিং রুম আছে নার্সারির ওখানে একটা, তো ওখানে গিয়ে তুমি ফিড করো বাচ্চাকে। তারপরে আমাকে বলে দেয় কি তোমার এই হবে, তুমি 10 দিন বাদে আমার সাথে দেখা করতে আসবে, অ্যান্ড তোমার একটা ভ্যাকসিন হবে, এই হবে সেই হবে, যা যা মানে কি কি করতে হবে সমস্তটা বলে দেয়। বলবে যে তুমি তো একদম ঠিক আছে, তুমি যখন হেঁটে বেড়াচ্ছ পরের দিন তো কোনো ব্যাপারই নেই তোমার। তো আমিও খুব কনফিডেন্ট হয়েছি যে আরে বাহ, মানে আমার ভালোই রিকভারি হচ্ছে। তোমার বলছে তুমি যত পারো ওয়াক করো, যত তুমি হাঁটবে অত তোমার রিকভারি হবে। আর আমি ভেরি গুড, ভেরি নাইস। তো আমি সেদিন তো পুরোই হেঁটে হেঁটেই গেছি ফিডিং রুমে, বাচ্চাকে বারবার গিয়ে ফিড করাতে হয়, তো সেগুলো সমস্তটাই হয়েছে। আমাদের একটা কাউন্সিলিংও ছিল ডক্টর পবিত্র চক্রবর্তীর সাথে, মানে পেডিয়াট্রিশিয়ানের সাথে, যে বাচ্চাকে নিয়ে কিভাবে কি করবে সব কিছু শিখিয়ে দেয় তোমাকে, কিভাবে খাওয়াতে হবে, কিভাবে স্নান করাতে হবে, কিভাবে তুমি ওর টেক কেয়ার মোস্টলি করবে ফর দ্য নেক্সট 1 মান্থ। কেন কি এগুলো খুবই ভাইটাল একটা জিনিস আমার মনে হয়, মানে আমাদের যেহেতু ফার্স্ট টাইম বেবি হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স হতে চলেছে, তো সবকিছু ওরা আমাদেরকে শিখিয়ে দেয়। ইনফ্যাক্ট পরের দিন সকাল 6টার সময় আমাকে নার্সারিতেও, মানে সব মাদার্স থেকে নার্সারিতেও ওরা ডাকে, কেন কি বাচ্চাকে কিভাবে স্নান করাতে হবে, কিভাবে কি করতে হবে, পুরোটা তোমাকে ওরা ভাইরে দিতে ট্রেন করে দেয়, তো তোমার কোনোই অসুবিধা হবে না, মানে তুমি সবকিছুই শিখে নেবে ওখানে। তো ভালো কথা, তো এগুলো সবকিছু আমার হয়ে গেল। তো এবার 3 দিন আমার হয়ে গেছে। তো আমি তো ভাবলাম কি হ্যাঁ কালকে আমার মানে ডিসচার্জ হয়ে যাবে, কেন কি সবকিছুই ঠিক আছে। তো আমাকে ডক্টর বলে কি ওর তো বাস ওই জন্ডিস টেস্টটা হবে, তারপর কালকে তোমার ডিসচার্জ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে রাত 9টার সময় আমাদেরকে ডক্টর ডেকে বলেন কি ওর জন্ডিসের রিপোর্টটা চলে এসছে অ্যান্ড ওর জন্ডিস আছে। এবার বাচ্চাদের যেটা জন্ডিস হয়, ছোট বেবিদের মোস্টলি অনেক দেরি এরকম জন্ডিস হয়, তো তখন ওদেরকে ওই একটা লাইটের নিচে রাখতে হয়। তো বলছে ওইটা করতে হবে, তো সেই কারণে তোমাদের কালকে ডিসচার্জ হবে না, কালকে সারা দিন ওটা করার পরে আবারও ব্লাড টেস্ট করে যদি দেখে কি নর্মাল রেঞ্জে চলে এসছে, তাহলে তোমাদের পরশু রাতে গিয়ে ডিসচার্জ হবে। তো ওটা শুনে না, মানে আমি যতই জানি কি হ্যাঁ বাচ্চাদের হয়, নর্মালি অনেক বাচ্চাদের হয়, আমাদের ফ্যামিলির মধ্যে বাচ্চাদের হয়েছে, এতটা জেনেও তুমি যখন একটা নতুন মাদার না, তো তখন তোমার এই ছোট্ট একটা জিনিসও, মানে যেটা হয়তো কনসার্ন হওয়ার কিছু না, সেটাও তোমাকে অনেক এফেক্ট করতে পারে। তো আমাকে সেটাই করলো, আমার রাতে পুরো ঘুমটাই নষ্ট হয়ে গেল, ঘুমোতেই পারছি না। আর কেমন একটা লাগছে কি আমার একটা নিউ বর্ন বেবি সারাক্ষণ লাইটের নিচে এরকম ভাবে চোখের মধ্যে একটা ওরা পাট্টি টাইপের কাপড়ের মতো দিয়ে দেয়, সারা দিন মানে 24 ঘন্টা ওকে ওই লাইটের মধ্যে রেখেছে। আর আমাকে বলেছে কি তুমি আজকে আর ফিডিং করাতে এসো না, কেন কি কন্টিনিউয়াস থাকলে তাহলে ওই জিনিসটা বেশি এফেক্টিভ, ওকে যদি আবার বার করে এনে ফিড করাও তো আবার ওকে দেওয়া, তো ওটা একটু কম এফেক্টিভ হয়ে যায়। তো ওকে আমরাই মানে ওই ফর্মুলা টপ ফিড করে দেবো। তো আমি আর সেদিন আর নিচে যাই না, সারা দিন ধরে ওর ওই চলছে। তারপরে যাই হোক রাতেরবেলা টেস্ট হয়, টেস্টের রিপোর্ট তারপরে ফাইনালি নর্মাল আসে, তো আমাদের তারপরে ডিসচার্জ হয়ে যায়। এবার কাট টু ডিসচার্জওয়ালা ইভিনিং। তো ডিসচার্জওয়ালা ইভিনিংয়ে বাচ্চার ওরা ওখানে অলরেডি ওরা ভ্যাকসিনেশন স্টার্ট করে দেয়, কিন্তু যখন বেবিকে আমাকে দিতে আসে, মানে ফাইনাল ডিসচার্জ নার্সারি থেকে যখন ওর ডিসচার্জ হয় আর আমি আমার রুমে, তখন ওরা এসে ওকে ওটা পোলিও ড্রপ দিয়ে দেয় আর বলে কি এখন হাফ অ্যান আওয়ার অব্দি ওকে তুমি একদমই দুধ খাওয়াবে না। অ্যান্ড আমি না তখন অব্দি বাচ্চাকে কোলে নিতে পারতাম না, বা ওকে ওই যে ওই সোয়াডেলে র্যাপ করা এসে আমি পারতাম না। তো নার্স আমাকে শিখিয়ে দেয় যে এমনি করে করবে। তারপর ওরা বেবি বয়কে এরকম ব্লু কালারের ওয়ানজি, টুপি, সক্স হসপিটাল থেকেই দেয়, তোমাকে একটা কিট দেবে বেবির। আর যদি তোমার বেবি গার্ল হয় তাহলে পিঙ্ক কালারের ওয়ানজি, পিঙ্ক কালারের মিটন্স, ক্যাপ, সবকিছু পরে খুব কিউট, মানে এত কিউট লাগে না ওই ব্যাপারটা। ওরা পুরো রেডি করে পাঠায় বাচ্চাকে মানে বাড়ির জন্য। তো ওকেও কিয়ানকে এখানে এরকম করে ভালো করে রেডি করে টোরে দিচ্ছে, আর আমাকেও শিখিয়ে দিচ্ছে এই করবে সেই করবে। এবার যখন আমাকে শেখাচ্ছে না, সাডেনলি আমার হিট হলো কি আজকের থেকে আমাকে নিজের বেবিকে নিজে হ্যান্ডেল করতে হবে। ওটা না আমার কাছে এত ওভারওয়েলমিং হয়ে গেল সাডেনলি, মানে এতদিন তো 3-4 দিন ধরে আমি হসপিটালে ছিলাম, সবকিছুটাই নার্সরা করছিল, ডক্টরসরা ছিল, তো আমার অতটা টেনশন ছিল না।
এবার আমার একটু ভয় লাগতে শুরু করে, আরে বাপরে এবার বাচ্চাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। সে যাই হোক, আবার এইদিকে আমার বাড়িতে পুরো ডেকোরেশন করা, মানে ওয়েলকাম করার জন্য বেবিকে ফুল ডেকোরেশন করা, ফুল ফ্যামিলি রেডি। আমরা ভেবেছিলাম বিকেলে ডিসচার্জ হবে, কিন্তু আমাদের ডিসচার্জ হতে তো সেই অনেকটা রাত হয়ে যায়। তো সেই আমরা রাতের বেলা বাড়ি যাই, সবাই ওকে দেখে, মানে সবাইকে দেখে তো নিয়েছে অলরেডি, সবাই ওকে ওয়েলকাম করে অনেকটা রাত তখন। যাই হোক, ওয়েলকাম করে খুব ভালো টালো, সবাই মিলে আমরা একসাথে টাইম স্পেন্ড করি। খুবই ভালো একটা মানে ইভিনিং ওটা আমার কাছে। মানে ওকে যখন আমি নিয়ে যাচ্ছি বাড়ি, আমার যে কিরকম লাগছিল, মানে এতদিন ধরে খালি ভাবতাম যে ওকে নিয়ে আসবো ঘরে যখন, তখন এরকম ওয়েলকাম হবে। অ্যান্ড সেই জিনিসগুলো সত্যিকারে হচ্ছে, মানে ওকে যেভাবে ওয়েলকাম করা হয়েছে, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম ভাবে ওর ওয়েলকাম হয়েছে ফুল ফ্যামিলির সাথে। আর আমার এত নিজেকে ব্লেসড ফিল হচ্ছিল কি, মানে এরকম ভাবে আমার প্রেগনেন্সি যাবে বা এরকম ভাবে সবকিছুটা হবে আমি কখনো মানে ইমাজিন করিনি। মানে সবাই থাকবে, এই জিনিসটা আমার কাছে মানে অনেকই একটা বিশাল বড় ব্লেসিং আমি বলবো। কি সবাই ছিল তার মধ্যে, কোভিডের টাইম সেটা বুঝতেই পারছো, কি তার মধ্যে সবাই থাকা একসাথে, তো এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। সে যাই হোক, তারপরে আবার ওয়েলকাম হলো খুব ভালোভাবে। তো ওই নাইটটা খুবই দারুণ যায় আমার। এবার কাট টু 2 days। তো 2 দিন বাদে হঠাৎ করে আমরা নোটিস করি কিয়ানের না স্কিনটা আবারও সেই পেল ইয়েলোইশ হয়ে যাচ্ছে। অ্যান্ড 2 দিন অবধি তো কিয়ান চোখ খোলে না, চোখটা বন্ধই থাকে, তো আমরা তো চোখটা তো দেখতে পাই না। তো যখন ওর চোখটা খোলে তখন দেখি চোখটা পুরোই ইয়েলো। তখন আমরা বুঝতে পারি যে ওর আবারও জন্ডিস বোধহয় বেড়ে গেছে, কি বিলিরুবিন লেভেলটা বোধহয় বেড়ে গেছে। তো তখন ডক্টর আমাদেরকে বলে কি একবার ওর টেস্ট করে নাও। তো তখন আমরা যখন টেস্ট করি, আর টেস্ট করাটা যে এত পেনফুল, মানে একটা 5 দিনের বাচ্চাকে সেই যে এরকম ভাবে ওরা, আমি তো ওই সিনটা দেখতেও পারি না, মানে আমার হাজব্যান্ড ওকে নিয়ে, আমার হাজব্যান্ডেরই এত কষ্ট হয়, মানে সে এত স্ট্রং তারই এত কষ্ট হয় ওটা দেখে, মানে প্যাথেটিক। ওটা এরকম করে ঢুকিয়ে দেয় একটা চ্যানেল, আর এরকম ড্রপ মানে ব্লাডের ড্রপ এরকম ভাবে পড়তে থাকে। তো কালেক্ট করে, সে যাই হোক ব্লাড টেস্টটা হওয়ার পরে জানা যায় যে ওর আবারও জন্ডিস এসে গেছে। তো আমরা তো মানে আমি তো কান্নাকাটি শুরু করে দিই যে এটা আবার কি, মানে আমি এতদিন জানতাম কি বাচ্চাদের জন্ডিস হয় ওদেরকে এরকম ফটো কি সেন্সিটিভ লাইট না কি বলে ওটাকে, ওই লাইটের নিচে রাখে তো ওদের নর্মাল হয়ে যায়, কিন্তু নর্মাল হওয়ার পরেও আবার জন্ডিস ফিরে আসে, এটা তো আমি জানতাম না। তো আমি তো প্রচন্ড কান্নাকাটি করি। তো লাকিলি কি হয় কি আমাদের মানে আমার শ্বশুরবাড়ির সাইডে মানে আমাদের দাদু উনিও পেডিট্রিশিয়ান, তো ওনাকে ফোন করা হয়। তো উনি বলেন কিছু করতে হবে না, সানলাইটে রোজ ওকে সকালে গিয়ে বসে থেকো। তো তারপরে তো এরকম 5-6 দিন কোনোদিন আমার শাশুড়ি মা দুজনে এরকম, মানে পাশের বাড়ি, যেহেতু আমাদের ফ্ল্যাটটাতে মানে আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটে সানলাইট আসে না, সেই কারণে পাশের বাড়ির ফ্ল্যাটে ওদের ভালো সানলাইট আসে, ওখানে গিয়ে কিয়ানকে নিয়ে আমরা বসে থাকতাম। এমনি করে 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 2-3 দিনে মানে ও যেই ওর 10-12 দিন হয়ে গেল, মানে ওর জন্মের পর 10-12 দিন যেই হয়ে গেল না, ওর ওটা ঠিক হয়ে গেল, মানে নর্মাল হয়ে গেল, ওর জন্ডিসে আর কোনোই প্রবলেম থাকলো না। তো আই ওয়াজ লাইক ভেরি রিলিভড, ভেরি হ্যাপি। তো মানে এইদিকে তো আমার টেনশন গন। এবার তোমাদেরকে বলি আমার সি সেকশনের পরে যে প্রবলেমসগুলো আমাকে ফেস করতে হয়েছিল। এবার অ্যাজ আ মাদার তোমার সাথে কি হয়, তোমার যখন সি সেকশন হয় সাডেনলি তুমি প্রেগনেন্সিতে সবার কাছে প্রচন্ড অ্যাটেনশন পাও, প্রচন্ড প্যাম্পারিং পাও, সবকিছুটাই পাও, কিন্তু সাডেনলি যখন সার্জারি হয়ে যায়, বেবি চলে আসে, তো সবার অ্যাটেনশনটা ন্যাচারালি বেবির দিকেই চলে যায়, কেউ তোমার দিকে আর সেরকম ভাবে ধ্যান দিতে পারে না। আর তোমারও নিজের হেলথের দিকে তোমার অতটা ফোকাস থাকেই না। আমার সাথে তাই হয়, আমি একেবারেই নিজেকে নেগলেক্ট মোডে নিয়ে মানে নিজেকে প্রচন্ডভাবে নেগলেক্ট করতে শুরু করি, সারাক্ষণ খালি বাচ্চার খিদে পাচ্ছে, বাচ্চার এই হচ্ছে, এইসব নিয়ে পড়ে থাকি। এদিকে আমার কি কষ্ট হচ্ছে না হচ্ছে সেটা আমি একদমই মানে নিজেও ফিল করতে পারি না। ইনফ্যাক্ট কি আমাকে আমার শ্বশুরমশাই বলে কি আমি এতগুলো সি সেকশন মাদার্স দেখেছি বাড়ির মধ্যেই দেখেছি, এতজন তোর মতো কাউকে দেখিনি, তোকে দেখে একদম মনে হয়নি যে তোর সি সেকশন হয়েছে। কেন কি আমি ডে 1 থেকে এত অ্যাক্টিভ ছিলাম, আমি কখনো মানে আমি কখনো এরকম সার্জারি হয়েছে ব্যথা নিয়ে এরকম ভাবে বসে কখনোই থাকিনি। ডে 1 থেকে আমি কিয়ানের সবগুলো কাজ নিজে হাতেই করতাম। তো বাড়ির লোকেরাও মানে খুবই শকড হয়ে গেছে যে ও কি করে করছে, ওর কি ব্যথা একদমই হয় না।
এবার আমি তো নিজেকে প্রচণ্ডভাবে নেগলেক্ট করছিলাম, আমার ব্যথা হচ্ছে না, আমি অতটাও ধ্যান দিতাম না। বিকেলের দিকে আমার ব্যথা হতো, বুঝতে পারতাম, কিন্তু আমি ওটাকেও নেগলেক্ট করতাম। আমার সব থেকে যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে কি, তখন গরমকাল ছিল না, মানে ভালো গরম তখন কলকাতায়, সে অবস্থায় মাথায় জল দিতে পারছি না, স্নান করতে পারছি না ভালো করে। ডক্টর যদিও বলেছে তুমি স্নান করো ওই জায়গাটাকে কভার করে, বাট সেটা তো সম্ভব না, মানে আমি ওটাকে যতই কভার করি ওটা ভিজেই যাবে আমি যদি একদম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে যাই। তো ওটা খুব ডিফিকাল্ট আমার হচ্ছিল। অ্যান্ড অনেকগুলো জিনিস না আমি জানতাম না, সেগুলো আমি করছিলাম, মানে যেরকম মানে আমার বডি ডিহাইড্রেটেড হয়ে যেত, তো নিজের হাইড্রেশন লেভেলটাকে ভালো করে মেনটেন করা উচিত, বাট আমি সেসব কিছুই করছিলাম না। আমি সারাক্ষণ খালি বাচ্চা 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 নিয়ে পড়েছিলাম। তো যেদিন আমার স্টিচ চেক করাতে যাই, মানে যেদিন আমার ডক্টরের ফার্স্ট ভিজিট থাকে, সেদিন হঠাৎ আমার মনে হয় ডক্টরের কাছে ভিজিট করার পর ডক্টর চেক করে বলে কি হ্যাঁ স্টিচ তো ঠিক আছে। আচ্ছা, তার সাথে ডক্টর আমাকে একটা HPV ভ্যাকসিনও দেয়, অ্যান্ড দিয়ে আমাকে বলে কি তুমি বাকি যত এরকম মাদার্সরা আছে যারা রিসেন্টলি ডেলিভারি যাদের হয়ে গেছে ওদেরকেও তুমি বলো কি এই ভ্যাকসিনটা নিয়ে নিতে, ফিউচারে এটা অনেক একটা বড় তোমাদেরকে হেল্প করতে পারে। তো HPV ভ্যাকসিন হচ্ছে এরকম একটা ভ্যাকসিন যেটা তোমাকে একটা টাইপ অফ সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশন দেয়। তো সেটা সব উইমেনদের আই থিঙ্ক নিয়ে নেওয়া উচিত। তো ওটা এরকম 3টে ডোজ হয়। তো ফার্স্ট ডোজটা আমার C-সেকশনের 10 দিন পরে দেওয়া হয়েছিল, তারপরে আরেকটা বোধহয় 2 মাস কি 3 মাস পরে, আর হ্যাঁ 2 মাস পরে আরেকটা ডোজ, আর 6 মাস পরে আরেকটা ডোজ। তো টোটাল 3টে আমার HPV ভ্যাকসিনের মানে HPV ভ্যাকসিনেশন হয়ে গেছে কমপ্লিট। সে যাই হোক, তো ওই ভ্যাকসিনটা নিয়ে বাড়ি যখন আমি ফিরি তখন সাডেনলি আমার মনে হয় কি হয়তো আমার ইউরিন ইনফেকশনের মতো ফিল হচ্ছে। এবার যেহেতু আমার আগেও ইউরিন ইনফেকশন হয়েছে, তো সেই কারণে আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ আমার ওরকম হচ্ছে। তো আমি না কন্টিনিউয়াস জল খাচ্ছি, বাট কিছুতেই ওটার থেকে আমি রিলিফ পাচ্ছি না। মানে আমার দুপুর থেকে স্টার্ট হয়েছে, বিকেল অবধি আমি জল খেয়েই চলেছি, আমার কিছুতেই আরাম হচ্ছে না। তখন আমার সাথে আমার মাও ছিল, মানে আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, অ্যান্ড আমার হাজবেন্ড চলে এসেছিল বম্বে, ওকে অফিস থেকে ডেকে দিয়েছে, তো চলে এসেছিল। তো আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, সবাই ছিল, আমার মাও আমার সাথে ছিল। তো আমি তখন মাকে গিয়ে বিকেলে বলি মা আমার না এরকম কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে। আর এক তো আমার স্টিচও ছিল তখন, মানে 10 দিনই হয়েছে, তারপরে ইউরিন ইনফেকশনের ব্যথা, মানে দুটো পেন মিলে মানে একটা সাংঘাতিক রকমের মানে ব্যাপার হয়ে যাচ্ছিল। তারপরে প্রচুর ওষুধ খেয়েছি, এই ডক্টর ওই ডক্টর কল করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে সেই আমি ভাগীরথীতে যাই, ওরা আমাকে পেন কিলার পুশ করে, রাতের বেলা আমি ওখানে থাকি, তাও কিছুতেই কিছু হয় না। পরে মানে রাতের বেলা মানে 2-3টে পেন কিলার দেওয়ার পর গিয়ে আমার পেনটা ফাইনালি সাবসাইড হয়, অ্যান্ড দেন আমি একটু রিলিফ পাই। তো এরকম 2-3 দিন তো আমাকে তারপর সেই ইউরিন ইনফেকশনের ওষুধ খেতে হয়, তারপরে গিয়ে আমি জানতে পারি। আর তাই আমি ভাবলাম কি না এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপরে আমি জানতে পারি কি যখনই তোমার বেবি হচ্ছে আর তুমি ব্রেস্ট ফিডিং করছো, তোমাকে তোমার হাইড্রেশন লেভেলের প্রচন্ডভাবে টেক কেয়ার করতে হবে। তো রুল হিসেবে এটা কি তুমি যখন বেবিকে ফিড করতে বসছো তখন তুমি 1 বটল জল নিয়ে বসো, জলটা খেতে থাকো যতক্ষণ তুমি ওকে ফিড করছো, অ্যান্ড দ্য মোমেন্ট তোমার ফিড করা হয়ে যাবে তখন তুমি আরেক বটল জল খেয়ে নাও। কেন কি তুমি যখন ওকে দুধ খাওয়াচ্ছ তো তোমার বডির থেকে কতটা বেশি ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড তোমার বডি কত বেশি মানে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, সেটা যদি তুমি খেয়াল না রাখো তাহলে তোমারও আমার মতো ইউরিন ইনফেকশন হয়ে যাবে। আর আমি যেরকমটা বললাম আমি বাচ্চার পেছনে এত বেশি অ্যাটেনশন দিচ্ছিলাম কি নিজের প্রতি কোনোই অ্যাটেনশন দিচ্ছিলামই না। এরকম আমার হতো কি আমি ওকে ফিড করাচ্ছি, আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু আমি জল কাউকে বলতে পারছি না কি জল দিয়ে যাবো, নাকি আমি জোরে কথা বলতে গেলে ও উঠে যাবে। তো এইসব আমার ছিল অসুবিধে। তো যাই হোক, তারপর থেকে তো আমি প্রচন্ডভাবে জল খাওয়া নিয়ে প্রচন্ডভাবে মানে আমি কনসিয়াস হয়ে যাই, একদম মানে মেপে মেপে আমি জল খেতাম, রেগুলারলি জল খেতাম। সে যাই হোক, তারপরে এগুলো তো চলতে থাকে, আমার এগুলো ভালোই মানে ভালো, আমার ইউরিন ইনফেকশনটা তারপরে মোটামুটি ভালো হয়েই যায়, আমি ঠিক হয়ে যাই। তারপরে সাডেনলি একদিন এরকম হয় কি মানে আমার তখন C-সেকশন হয়ে অলমোস্ট 1 মাস হয়ে যাবে, আর আমাকে ডক্টর বলেছিল কি কোনো হেভি জিনিস তুমি তুলবে না, কিন্তু তুমি তোমার বেবিকে তুলতে পারো, তুমি তোমার বেবিকে তুলে সবকিছুই করতে পারো, বাট কোনো হেভি জিনিস তুলবে না। তো আমি কখনোই কোনো হেভি জিনিস তুলতাম না, কিন্তু আমি একজনের বাড়িতে ওই সময় যাই, কিয়ানকেই দেখাতে যাই, মানে আমার ওই ফ্যামিলির মধ্যে যিনি ডক্টর। তো ওদের বাড়িতে যখন আমি সিঁড়িতে ওঠানামা করি
বাড়িতে এসে আমি সাডেনলি দেখি কি আমার স্টিচ লাইন থেকে না এরকম পাস বেরিয়েছে। তখন আমি আমার মাকে দেখাই, এবার আমার মা ওটা দেখে বলে হ্যাঁ ওটা তো পাস বেরোচ্ছে। তবে সাথে সাথে আমি আমার ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিই। তো আমি তারপরে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিই। তো আমার ডক্টর আমাকে দেখে বলে হঠাৎ এতদিন বাদে কেন তোমার স্টিচ এরকম পাস বেরোলো, এটা তো খুবই উইয়ার্ড ব্যাপার, তোমার তো স্টিচ ঠিক হয়ে গেছিলো। আমিও বললাম কি আমি জানি না, আমি তো বাস আমার বাচ্চাকে সিঁড়িতে ওঠানামা করেছি, 4 তলা উঠেছিলাম 4 তলা নেমেছিলাম, বাস দ্যাটস ইট। তো সে যাই হোক, তখন আমার ডক্টর কি করে না হাত দিয়ে আমার স্টিচটাকে খুব করে ওপেন করে দেয়, মানে ওপরে লেয়ারটা খাচাক। তো আমার না খুবই আজীব লাগে ব্যাপারটা। তারপরে আমাকে অনেকগুলো অয়েন্টমেন্ট ওষুধ সবকিছু দেয়, ওখানটাতে ড্রেসিং করতে বলে 7 দিন রেগুলার। আমার মা ওখানে ড্রেসিং করে দিত, তারপরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিত, সব কিছু করে দিত। অ্যান্ড তখন আমার মা আমাকে বলে কি তুই এখন রেস্ট কর, তুই এখন এত এরকম ক্যান কেনে ওঠা নামা এসব করবি না, তোর স্টিচটা যত মানে ওই ওপরের লেয়ারটাই, শুধু স্টিচ তো আমার হিল হয়ে গেছিলো, জাস্ট আপার লেয়ারটাই ওপেন করে দিয়েছিল যাতে ইনফেকশনটা মানে ক্লিয়ার আপ হয়ে যায়। তো যতদিন হিল না হচ্ছে ততদিন তুই রেস্ট কর। তো ভালো কথা, আমি ওই 1 সপ্তাহ পুরো রেস্টে ছিলাম। মা আমার প্রচন্ড ওখানে ভাবে মানে ড্রেসিং করে দিত, গরম জল দিয়ে ক্লিন করা, অনেক কিছু মানে স্টেপস ছিল। তারপর অয়েন্টমেন্ট লাগিয়ে দেওয়া, তার সাথে সাথে আমার ওষুধও চলছিল, এসব করতাম। তারপরে আমার এই স্টিচেরও ইনফেকশনটা ক্লিয়ার আপ হয়ে যায়। তো এই ছিল আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স। আমার ডেলিভারি পরে এই দুটোই কমপ্লিকেশন হয়েছিল, ইউটিআই আর স্টিচে ইনফেকশন। অ্যান্ড ডেলিভারির আগে তো যতগুলো আমার কমপ্লিকেশন ছিল সবকিছুই আমি ব্লগে ভিডিওতে শেয়ার করে দিয়েছি। অ্যান্ড আমার ভাগীরথী হসপিটালের এক্সপিরিয়েন্সটা এইটুকুই বলবো যে ডক্টরস অ্যান্ড স্টাফসটা খুবই ভালো, বাস হ্যাঁ অ্যাডমিন যারা আছে ওরা আরেকটু বেটার ওয়েতে পেশেন্টদের সাথে ডিল করতে পারে, এইটুকুই বলার আছে। আদারওয়াইজ আমার হসপিটালটা খুবই পছন্দ, মানে এখনো অবধি আমি যাই না কেন আমার আমি অনেক মিক্সড রিভিউ শুনেছি ভাগীরথী হসপিটালটাকে নিয়ে, বাট আমার পার্সোনালি আমি বলবো যেহেতু আমার ডক্টরস ওখানে চেনা আর আমার খুবই কমফর্ট জোন ওটা, মানে আমি যেই হসপিটালে এন্টার করি না তো আমার না খুবই কমফর্টিং ফিল হয়। আমার ডক্টর খুব ভালো, মানে আমি আমার এই গাইনোকোলজিস্টের সাথে আমি এত অ্যাটাচড যে মানে আমি যখন লাস্ট ভিজিটে যাই তখন আমার খুব দুঃখ হচ্ছিল যে মানে আমি আর এই ডক্টরের সাথে আমার দেখা হবে না। টিল ডেট আমার ডক্টরের সাথে কথা হয়, কিছু আমার প্রবলেম হলে আমি এখনো আমার ডক্টরকে ফোন করি এখান থেকে, আর আমার ডক্টর কলকাতার থেকে আমাকে কনসালটেশন করে দেয়। সে যাই হোক, অ্যান্ড আমার কিয়ানের ডক্টর তো ওর সাথে তো আমাদের মাঝে মধ্যে ভ্যাকসিনেশনের জন্য দেখা হতেই থাকে। তো মানে আমার তো খুবই ভালো লাগে ভাগীরথী হসপিটালটাকে। তো আমি জানি তোমরাও হয়তো ওরকম অনেক মিক্সড রিভিউ শুনবে, বাট আই থিঙ্ক তোমাদের যদি ডক্টর ভালো হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক খুব একটা ম্যাটার করে, কারণ কি ওখানে স্টাফরাও খুব ভালো, মানে নার্সিং স্টাফরাও খুবই ভালো। তো বাস এইটুকুই ছিল আমার ডেলিভারি ব্লগ। আই হোপ তোমাদের এটা একটু হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো ভিডিওটাতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবারও দেখা হবে পরের একটা কোনো ব্লগে। অ্যান্ড তোমরা যত এক্সপেক্টিং মাদার্স আছো তোমাদেরকে সবাইকে কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়ার ডেলিভারি। আই হোপ তোমাদের ডেলিভারিটা আমার থেকে অনেক বেশি হ্যাপি অ্যান্ড এক্সাইটিং হয়, অ্যান্ড তোমাদের বেস্ট ডে অফ ইউর লাইফ হতে পারে তোমাদের ডেলিভারি ডেটা। তো চলো অল দ্য বেস্ট। তো আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার।